চিত্তচিরে চৈত্র মাস। মম সাহা। পর্ব 16 থেকে 20। চিত্রার মুখের রাজ্যের বিস্ময়। ওহি আপা তার ফুলের টব ভেঙেছে, সে যেন বিশ্বাসই করতে পারছে না। ওহি আপা হলো গিয়ে নরম মানুষ, তার দ্বারা এই শক্ত কাজ সম্ভব। অহির দৃষ্টি তখনও পার্কের আশপাশ বুলাতে ব্যস্ত। চিত্রার বিস্ময়মাখা মুখ পানে সে একবারও ফিরে তাকায়নি। চোখের সাথে চোখ মিললেই যেন সে কত কথা বলতে পারবে না। তাই তো আজ চোখে চোখ মেলানো বারণ। এতদিনের জমানো কথার প্রজাপতিদের আজ উড়িয়ে দিতে হবে। কথা জমিয়ে রাখলে মনের উপর অত্যাচার চালানো হয়। অথচ ওহি নিজের মনের উপর সে অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন। আজ নাহ অত্যাচারের সমাপ্তি ঘটুক। ছোট্ট একটা শ্বাস ফেলল ওহি। ধীর কণ্ঠে বলল, ভাবিস না তোর উপর হিংসে থেকে করেছি সেসব। তোর উপর হিংসে করার কিছু নেই, বরং মায়া করার মতন বহু কিছু আছে। তবে আমার মায়া কম। কাক পক্ষীতে ছিঁড়ে খেয়েছে মায়া। ওহি আপার কথার আগা মাথা কিছুই বুঝেনি চিত্রা। কেবল ফ্যালফ্যাল নয়নে চাইল। কথা বলার শক্তিও যেন সে হারিয়েছে। ওহি আপা কি বলছে? ওহি আপা কি জানে? আপা, তুমি ঠিক আছো? চিত্রার প্রশ্নে আকাশ ছোঁয়া বিস্ময়। ওহি কিঞ্চিত হাসল, মাথা নাড়িয়ে বলল, আছি ঠিক। তোকে আজ কিছু কথা বলবো চিত্রা। অনেকগুলো বছর এ কথা কাউকে বলা হয়নি। এই লজ্জা, এই আধারিয়া জীবনের গল্প কাউকে জানানো হয়নি। আজ তুই শুনিস সে গল্প। ওহি আপার মৃত্যুর গল্প শুনে নিস খুব যতনা। কেউ তো আর জানল না এই অহির ছিন্ন বিচ্ছিন্ন মনের কথা। চিত্রা কেবল অপলক তাকিয়ে রইল অহির দিকে। আপাকে আজ ঠিক চেনা যাচ্ছে না। কেমন অপরিচিত একটা আদল ভেসে উঠছে। এটা কি সত্যি ওহি আপা? আরে সওদাগর বাড়ির নক্ষত্রমালা যে, তা তোমরা এখানে? পুরুষালী কণ্ঠে দুই বোনের কথার খেই হারালো। জনি তাকালো তাদের ডান দিকে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে। এলোমেলো চুল, টি শার্ট এঁটে সেটে থাকা শরীর, কাঁধে ব্যাগ আর ক্লান্ত মুখশ্রীর বাহারের দিকে। চিত্রা এবং ওহিদু, জনি অবাক হলো বাহার ভাইকে দেখে। এ সময়ে এখানে বাহার ভাইকে আশা করেনি তারা। বসা থেকে জনি উঠে দাঁড়ালো। ওহি অবাক কণ্ঠে বলল, বাহার ভাই আপনি? হ্যাঁ আমি। তা তোমরা জন এখানে কি করছো? তোমাদের তো এসব জায়গায় তেমন দেখা যায় না। আসলে চিত্রা ফুচকা পছন্দ করে, তো তাই এসেছিলাম ফুচকা খাওয়াতে। অহির উত্তর শুনে চিত্রা গোল গোল চোখে তাকালো অহির দিকে। ওহি আপা বানিয়ে বানিয়ে কথা বলতে জানে, এটাও চিত্রার জানা ছিল না। আজ একের পর এক চমক দিচ্ছে ওহি আপা। বাহার এগিয়ে এসে ধপ করে বেঞ্চটাতে বসে পড়ল। আর অমরা ভেঙে বলল, তা বেশ ভালো তো। তোমাদের মধ্যে এত মহব্বত তো ঠিক দেখা যায় না, একবারে ধূমকেতুর মতন। কথা শেষ করেই হা হা করে উদ্ভট ভাবে হেসে দিল বাহার ভাই। বাহার ভাইয়ের অদ্ভুত হাসির সাথে তাল মেলালো অহিও। অথচ এমন একটা বিদ্ঘুটে ঠাট্টা অন্য কেউ করলে ওহি আপা তাকে এখানেই উচিত জবাব দিয়ে দিত। চিত্রা কেবল দেখে গেল ওহি আপা আর বাহার ভাইয়ের কাণ্ড। তন্মধ্যেই ফুচকার প্লেট হাজির হলো। ওহি নিজের ব্যাগ থেকে টাকা বের করে দোকানদারকে দিয়ে এসে বাহারের সামনে দাঁড়ালো। বেশ ব্যস্ত কণ্ঠে বলল, আপনি কি এখন বাড়ি যাবেন, বাহার ভাই? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাহলে চিত্রাকেও সাথে নিয়ে যাবেন প্লিজ। আসলে আমার একটা দরকারি কাজ আছে তো, এখনই যেতে হবে। অহির অনুরোধে বাহার ভাই একবার চিত্রার দিকে তাকালো। চিত্রা এতক্ষণ তার দিকে তাকিয়ে ছিল বিধায় জনেরই চোখে চেখে পড়ল। বাহার সাথে সাথেই চোখ ঘুরিয়ে নিলেন। এতে ছোট হয়ে এলো চিত্রার মন। কারণ সে জানে বাহার ভাই কখনোই রাজি হবে না। কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে বাহার বলল, কোলে করে নিব নাকি কাঁধে করে? বাহারের উদ্ভট কথার ভঙ্গিতে আবার হেসে ফেলল ওহি। মুখ চেপে বলল, আপাতত রিকশা করে নিলেই হবে। চিত্রা মুখ ফুলালো, আর চোখে অহির দিকে তাকিয়ে বলল, আপা, তোমার না এখন বাড়ি যাওয়ার কথা? তাহলে এখন আবার কোথায় যাবে তুমি? ওহি চিত্রার কাছে গেল, চিত্রার হাতে কিছু টাকা গুজে দিয়ে প্রায় ফিসফিস করে বলল, দরকারি কাজে যাব। টাকাটা রাখো, রিকশা ভাড়া দিয়ে দিস। বাহার ভাইয়ের কাছে মনে হয় টাকা নেই। চিত্রা কেবল আহাম্মকের মতন মাথা দুলাল। ওহি ততক্ষণে ঝড়ের গতিতে তাদের সামনে থেকে চলে গেল। যেন তার কাজটা কত জরুরি। এখন না গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কোলাহল পূর্ণ রাস্তায় একদম একা হেঁটে যাচ্ছে ওহি।
তার কোনো গন্তব্য নেই, না আছে নির্দিষ্ট কাজ। কেবল বাহার আর চিত্রাকে একটু একা ছাড়ার জন্যই এ মিছে অজুহাত। আর কেউ জানুক আর না জানুক, সে তো জানে বাহার ভাইয়ের গিটারের করুণ সুরের কথা, মাঝ রাত্রিরে বাহার ভাইয়ের দীর্ঘশ্বাসের কথা। সেখানে যদি চিত্রা এসব দূর করার চাবিকাঠি হয় তাহলে তো আর মন্দ হয় না। সবাইকে কি আর এক জন্মে পাওয়া হয়? বাহার ভাই না অহির এক জীবনের অপ্রাপ্তি হয়ে রইল। এই যে মিস, শুনেন প্লিজ, সিঙ্গেল আছেন কি? অহির ধ্যান ভাঙল, মনে হলো তাকে উদ্দেশ্য করেই যেন কেউ গানটা গাইল। পথচারীর কয়েকজন আর চোখে চাইল। অহি ঘুরে পেছনে তাকাতেই খুব স্বল্প পরিচিত মুখটা ভেসে উঠল। অহি অবাক কণ্ঠে বলল, আপনি? গানটা কি আপনি গাইলেন? সুন্দর দেখতে সুঠাম দেহি পুরুষটা মুচকি হাসল। মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ মিস, আমিই গাইলাম। অহির চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কি আমায় চিনতে পারেননি? ভদ্রলোক এগিয়ে এলো, মিষ্টি হাসি দিয়ে বলল, চিনব না কেন? গত পরশুই তো দেখলাম আপনাকে। কালো জামা পরনে, গোল গোল চশমায়, মিষ্টি দেখতে মেয়েটা। লোকটার কথার ধাঁচ পছন্দ হলো না অহির। এমন একটা ছেলের জন্য কিনা চাচা চিত্রার বিয়ে ঠিক করেছে। ছেলেটা কেমন গায়ে পড়া গোছের। অহির চোখ মুখ কুচকানোর ভঙ্গিমা দেখেই নৌশাদ হয়তো কিছু আন্দাজ করল। তাই তো বেশ ঠাট্টার স্বরে বলল, আপনি কি আমায় চরম অভদ্র ভাবছেন, মিস? অহি নিজেকে সংযত রাখার চেষ্টা করে বেশ ভদ্রভাবে বলল, দেখুন মিস্টার, আপনার সাথে আমাদের পরিবারের একটা সুন্দর সম্পর্কের কথা হচ্ছে, তাই আপনার কাছ থেকে এমন আচরণ আশা করছি না। সুন্দর সম্পর্কে ঠাট্টা করা কি নিষিদ্ধ? চলুন হাঁটতে হাঁটতে কথা বলা যাক। নৌশাদ ছেলেটাকে অভদ্র কখনোই মনে হয় না। বেশ ভদ্রই মনে হয়, তবুও তার অহেতুক ঠাট্টাটা অহির পছন্দ হয়নি। কিন্তু ভদ্রতার খাতিরে সে পা মেলাল। অহিকে হাঁটতে দেখে মিষ্টি হাসল নৌশাদ। ক্ষীণ স্বরে বলল, আপনাকে নিয়ে হাঁটা হবে মোর শত আলোকবর্ষ পথ। রিকশার হুড উঠানো, গতি মাধ্যম, চলছে অনবরত। পাশাপাশি বসে আছে চিত্রা আর বাহার ভাই। চুপচাপ, স্তব্ধ। অন্য সময় হলে চিত্রাই কত কথার ঝুড়ি নিয়ে বসত, কিন্তু আজ তার মনে ভীষণ শোক। কথা বলা যাবে না, আর এ পাষণ্ড পুরুষের সাথে তো আরো আগে কথা বলবে না সে। রাস্তার দুই সারিতে কৃষ্ণচূড়া গাছের মেলা। কি সুন্দর লাল টুকটুকে ফুল হাসছে অনবরত। রিকশার ক্রিং ক্রিং শব্দ। নীরবতা ভাঙল বাহার। বরাবরের মতন গা ছাড়া ভাবে বলল, তা রঙ্গনা, মিষ্টি তো খাওয়ালে না। চিত্রা অসহায় দৃষ্টিতে তাকালো। লোকটা তাকে খুঁচিয়ে কি মজা পায়। হৃদয়ের জ্বালা বাড়িয়ে কি তৃপ্তি মেলে লোকটার। ছোট একটা শ্বাস ফেলে সে। বুকের ভেতর ভারী ভারী হয়ে ওঠে কষ্টরা। লোকটার সাথে কথাই বলবে না সে। অভিমান জমিয়ে রেখে লাভ কি? আমরা বাঁচবই বা কতদিন? বাহার ভাইয়ের গম্ভীর স্বর কাঁপন ধরালো চিত্রার চিত্তে। খুট করে তাকাতেই জনের চোখে চোখ পড়ল। সময়টা প্রয়োজনের তুলনায় বেশি মধুর হল। নিঃশ্বাসের গতি বেড়ে গেল অপ্রত্যাশিতভাবে। লজ্জারা খেলা করল সর্বাঙ্গে। চিত্রা চোখ ছড়িয়ে নিল। বাহিরের দিকে দৃষ্টি নিবন্ধ করতে করতে বলল, অভিমান অভিযোগ নেই আমার। না থাকাটাই স্বাভাবিক। পর মানুষের প্রতি অভিমান রাখতে নেই, রঙ্গনা। বাহারের কণ্ঠে তুমুল গম্ভীরতা। কথার এমন তীক্ষ্ণতায় অভিমান করল অষ্টাদশীর হৃদয়ে। ঠোঁট ফুলিয়ে টলমল করে উঠল চক্ষুদয়। বাহার ছোট্ট ধমক দিল, গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, কথায় কথায় কান্না করার স্বভাব বদলাও। কান্নাকে সস্তা বানিও না, নিজের সবটা সত্তাকে সবচেয়ে মূল্যবান রাখার চেষ্টা করবে। হোক কান্না কিংবা হাসি। আমি আপনার সাথে রাগ করেছি, বাহার ভাই। তো রাগ করেই থাকো। আমি কি তোমার রাগ ভাঙাতে এসেছি? বাহারের গা ছাড়া ভাবে চিত্রা গাল ফুলিয়ে বসে রইল। বাহার ভাই পকেট থেকে সিগারেট বের করে জ্বালাতে জ্বালাতে বলল, তোমায় জ্বালাতে এত সুখ লাগে কেন? কোন দিন যেন চেচে জ্বলতে এসে ছাই হয়ে যাও। আপনি জ্বালালে ছাই হতেও রাজি। শুনো রঙ্গনা, অনুভূতির এমন প্রকাশ্যে বর্ণনা আমার পছন্দ না। অনুভূতি গোপনে রাখতে হয়, তবেই না মূল্যবান হবে। বাহারের কথায় অপমানিত হলো চিত্রার সাথে তাজ্জব বনে গেল। ততক্ষণে রিকশা এসে থেমেছে বাড়ির সামনে। চিত্রা ভাড়া মিটিয়ে দিতে দিতে বলল, আর অনুভূতি মেলে ধরব না, বাহার ভাই। সবাই তো সবটার মূল্য দিতে জানে না,
আমি বলেই গেছিলাম। চিত্রার তীক্ষ্ণ কথাতেও হেলদোল হলো না বাহারের। সে বরং বেশ গা ছাড়া ভাবে বলল, এই যে মেয়ের রঙ্গনা, তোমার মুখে অভিমান মানায়, অভিযোগ না। চিত্রা ততক্ষণে বাড়ির ভেতরে চলে গেছে। বাহার ছোট একটা শ্বাস ফেলে। দীর্ঘশ্বাসের হাহাকার ভেসে গেল তার সাথে। আজ টিউশনিটাও চলে গেছে। এমন মানুষের প্রেমে মত্ত হওয়া মানায়, যার বাঁচা মরারই ঠিক নেই। আফসোসগুলো সে হাওয়ায় মিলিয়ে গান ধরে। জীবন দিলা কাঞ্চা বাঁশের খাঁচারি মতো। যত্ন নেওয়ার আগে তাহা ভাঙে অবিরত দয়াল। ভাঙে অবিরত। আজ সারাদিন দেখা মেলেনি মুনিয়া বেগমের। প্রথমে সবাই ভেবেছিল রাগ করে হয়তো দৌড় দিয়েছেন, কিন্তু যখন দরজার সামনে পর্দা সরালো তখন দেখা গেল দরজা বাহির থেকে আটকানো। দরজা খুলে ভেতরে যেতেই শূন্য রুমখানি জানিয়ে দিল মুনিয়া বেগম নেই। বিছানার কিনারায় সাদা চিরকুট। তুলোর মতন মেঘগুচ্ছ বিচরণ করছে আকাশে। মিঠে বাতাস, কোমল লাল বর্ণা আকাশ। প্রকৃতিটা কবির ভাষায় কবিতার যজ্ঞ, প্রেমিকার প্রেম জাগরণের মতন, বিষাদে আচ্ছাদিত মানুষের মনে উৎফুল্লতা আনার মতন। ছাদে মন খারাপে আবিষ্ট চিত্রা দাঁড়িয়ে আছে। সময়টা ঠিক দিনের তৃতীয় ধাপ অপরাহ। মুনিয়া বেগম বাড়ি ছেড়েছেন আজ 2 দিন হতে চলল। গতকাল থেকে অবধি তার কোনো খোঁজ নেই। চিঠিতে সে চরম অভিযোগের স্বরে লিখে গেছে তার চলে যাওয়ার কথা। চিত্রাই যে সে অভিযোগের কারণ তা লিখতেও বাদ রাখেননি সে। চিত্রা তার হাতে গুজে রাখা মায়ের চিরকুটটা নিজের অক্ষিদ্বয়ের সামনে মেলে ধরল। যেখানে কি সুন্দর করে গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় চিত্রাঙ্গনা, চিঠির শুরুতে আমার এক আকাশ ভালোবাসা নিও। তোমায় আমি কতটা ভালোবাসি তা নিশ্চয় তোমাকে বিশ্লেষণ করতে হবে না, তাই না? তোমার প্রতি আমার এক অগাধ মায়া আছে, কেন জানো? তোমায় যেদিন হাতের মাঝে পেয়ে চোখ ভরে দেখলাম, সেদিন মনে হলো আমার মাকে দেখছি। সেই 2 দিনের শিশুটা কি মায়া লাগালো আমায় কে জানে। এরপর থেকে আমি আমার মা হারানোর শোক ভুলে গেলাম। তোমার পুরো না তফা চিত্রাঙ্গনা। তোমার নামের আগে পরে কোনো পরিচয় নেই কেন বলো তো? কারণ আমি তোমায় এমন বানাতে চেয়েছিলাম যেন তুমি তোমার পরিচয় হও। শখ করে রেখেছিলাম তফা, মানে উপহার। সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার তুমি আমার। অথচ আজ তুমি আমার সব ভালোবাসা ভুলে, বাবার মোহে পড়ে ভুল সিদ্ধান্তে ডুব দিয়েছ। আমি তোমার এমন ক্ষতি দেখতে পারবো না। আমি এও জানি, তোমার বাবা হয়তো খুব বাজে ভাবে পিষে ফেলেছে তোমার মন গোপন কোনো কথার আস্তরণে, তাই তোমার ও সিদ্ধান্ত। কিন্তু মা, তুমি পিষে যাওয়াটা দেখলে আর আমায় দেখলে না তা যে মানতে পারবো না। তুমি নাও তোমার বাবার কথায় জলাঞ্জলি দেও তোমার জীবন, আমি তা দেখতে পারবো না। ভালো থেকো, ইতি। তোমার তথাকথিত মা। চিঠির শেষে সম্বোধনটায় যেন চিত্রাকে রক্তাক্ত করতে যথেষ্ট। মা কতটা কষ্ট পেলে নিজেকে এভাবে সম্বোধন করেছে। কিন্তু সেও বাকি করবে। বাবা সেদিন রাতে তাকে তার জীবনের এমন ভয়াবহতার কথা জানিয়েছে যা সে মানতে পারেনি। এমন একটা অপ্রত্যাশিত অতীত সে ভাবতে পারেনি। ঘৃণায় ভরে গিয়েছিল তার দেহ। পৃথিবীর সব যন্ত্রণা নিয়ে বাঁচা যায়, কিন্তু নিজেকে ঘৃণা করে আদৌ বাঁচা যায়? অথচ বিধির বিধান, আত্মহত্যা মহাপাপ। যেখানে জীবনটাই পাপের ফসল সেখানে মহাপাপটাও কেমন হাস্যকর। অশ্রুরা গোপনে ঝরে গেল মুক্তোর মতন। তাদের কেমন বিবর্ণতা। আরে আমাদের চিতাবাঘ করে কি একা একা? পেছনে থেকে কারো কণ্ঠ ভেসে আসতেই চিত্রা চোখের অশ্রু মুছে ফেলল। দুর্বলতার আড়ালে রাখতে হবে, জেনে গেলেই তো জ্বালিয়ে দিবে মানুষ। চাঁদনিও ততক্ষণে তার ভারী পেট নিয়ে অহির সাহায্যে চিত্রার কাছে এসে দাঁড়াল। ওহি আপাকে কত সুন্দর লাগে আজকাল। মাতৃত্বের সৌন্দর্যতা পৃথিবীর সব সুন্দরকে হার মানায়। কি সুন্দর! চাঁদনির মিষ্টি হাসির পরিবর্তে চিত্রাও হাসল। কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, চাঁদ আপা গো, তোমায় এত সুন্দর কেন লাগে? চাঁদনি গাল টেনে দিল চিত্রার। মিষ্টি হেসে বলল, সত্যিই সুন্দর লাগে নাকি রে? কই তোর দুলাভাই আদর টাদর করে যে না এখন? মুটিয়ে গেছে কিনা? চাঁদনি আপার কথার ধরনে ফিক করে হেসে উঠল চিত্রা। হাসতে হাসতে বলল, ছি আপা, শরম পাচ্ছ না তুমি? শরম কেন পাব রে? সত্যি কথা বলতে কিসে শরম? শুনেছি দিনে 14 বার সত্যি কথা বলা যায়। আমি তো মাত্র একবার বললাম, তাও তোরা সহ্য করতে পারছিস না।
চিত্রা আর ওহি সশব্দে আবার হেসে উঠল। চাঁদনি আপা যে চিত্রাকে হাসানোর জন্যই এসব বলেছে তা আর বুঝতে বাকি নেই কারো। তাল মিলিয়ে নাও হাসা যাক। এই মানুষগুলো তো ভালোবেসেছে অনেক। হাসতে হাসতে কখন যেন আনমনেই চোখ থেকে গাড়িয়ে পড়ল অশ্রুকনারা। আনমনেই না চাইতেও শব্দ করে কেঁদে উঠল চিত্রা। সে যে ব্যথা লুকানোর মতন অত কঠিন আজও হতে পারেনি। আজও তার হৃদয়কে কংক্রিট ছুঁয়ে দিতে পারেনি। চাঁদনি এবং ওহি দীর্ঘশ্বাস ফেলল। ওহি এই প্রথম চিত্রাকে জড়িয়ে ধরল। আদুরে স্বরে বলল, কাঁদিস না চিত্রা, চাচি ফিরে আসবে। আদুরে আলাপে কান্নারা আহ্লাদ পেয়ে বসল। গা ছিটকে বেরিয়ে এলো তারা। কিছু কিছু সময় আমাদের অনুভূতিরা বড্ড অবাধ্য হয়। দেখতে দেখতে ভ্যাটিকান সিটিতে আজ কতদিনের বসবাস অবনী বেগমের। চেরিও এখন বেশ সুস্থ। এত দ্রুত তার সুস্থতা কল্পনার বাহিরে ছিল। মেয়েটাও হয়তো বুঝেছে তার মায়ের এ দেশে ভীষণ কষ্ট হচ্ছে। একাকিত্বের হাহাকার তার মাকেও কুরে কুরে খাচ্ছে। মেয়ের মাথায় অনবরত হাত বুলিয়ে যাচ্ছে অবনী বেগম। আর কয়েকদিন পরেই দেশের মাটিতে হয়তো ফিরে যেতে পারবে তারা। হয়তো দুঃখ ভুলে আবার বাঁচতে পারবে সে। হয়তো আবারও হাসি খুশি একটা জীবন পাবে তারা। জীবনে অবনী বেগমের চাওয়ার আর কি ছিল? একটু সুখ, একটু ভালো থাকতে চাওয়ার ইচ্ছে ছাড়া। কিন্তু হঠাৎ জীবনটা দুর্বিষহ হয়ে যায় সেই অপরিচিত পুরুষের আগমনে। এরপর কত শত দিন গেল, অবনী বেগম কেবল বেঁচে থাকার জন্যই বেঁচে ছিলেন। ওহি যখন হলো তখন তার বয়স 18-19 হবে। সে মানতে পারেনি ওহিকে প্রথম প্রথম। সবার অমতে মেয়েটাকে হোস্টেলে রাখে। কিন্তু যখন মা হওয়ার মর্ম বুঝল ততদিনে মেয়েটা তার থেকে অনেক দূরে সরে গেছে। কাছাকাছি এনেও সে দূরত্ব মেটাতে পারেনি সে। অবনীর ভাবনার মাঝে কেবিনের দরজা খুলে প্রবেশ করল আমজাদ। পরনে তার বেশ ফরমাল পোশাক। প্রতিদিন সে মেয়েকে এসে দেখে যায়। স্ত্রীর সাথে খুব কমই কথা হয় তার। না পারতে বলে আর কি। আমজাদকে দেখেও তেমন একটা হেলদোল দেখালো না অবনী। আগের জায়গায় বসে রইল নীরব হয়ে। আমজাদ কেবিনে প্রবেশ করেই শার্টের বোতাম দুটো খুলে দিল। সরাসরি অফিস থেকে এসেছে বোধহয়। ফোনটা চেরির বেডে রেখে সে কেবিনের সাথে লাগোয়া ওয়াশরুমে গেল বোধহয় হাত মুখ ধোয়ার জন্য। আমজাদের বয়স 45-এর এপার ওপার হবে। এখনও দেখতে বেশ সুন্দর লাগে। যখন তাদের বিয়ে হয় তখনও আমজাদ এতটা বোধহয় সুপুরুষ ছিল না। কেমন বোকা বোকা। সাধে কি আর মানুষ বউ পাগল বলতো। অথচ আজ সে আমজাদ গম্ভীর, শীতল। হঠাৎ নিস্তব্ধ এই কেবিনটাকে শব্দে ভরিয়ে দিতে উচ্চশব্দে বেজে উঠল আমজাদ সৌদাগরের ফোন। অবনী বেগম তাকাবে না করেও কৌতূহল নিয়ে তাকালো ফোনের স্ক্রিনে, যেখানে জ্বলজ্বল করছে সেই মধুর রাতের হৃদয় ঝলসে দেওয়া নামটা, জেসি। অবনী বেগম সাথে সাথে শ্বাসটা বন্ধ করে নিলেন। এর বয়সে এসে সঙ্গী হারানোর তীব্র ব্যথা সে নিতে চায় না। অথচ সে যতই দূরে যাচ্ছে সেসবের থেকে, ততই যেন তাকে এসব জাপটে ধরছে। বারবার একই যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর তা ব্যাখ্যা করার মতো না। ফোনটা বাজতে বাজতে কেটে যেতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমজাদ। অবনীর ঘামে চুপচুপ হওয়া মুখমণ্ডলে দৃষ্টি নিবন্ধ হলো তার। অবনীর কাছে এসে সে অবাক কণ্ঠে প্রশ্ন করল, এমন শীতল রুমেও ঘামছ কেন, অবু? তোমার কি শরীর খারাপ করছে? অবনী বেগম নিজেকে যথেষ্ট সংযত করার চেষ্টা চালালেন। অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হল সে। শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন নিজের মুখমণ্ডলটা। অতঃপর বেশ স্থির কণ্ঠে বলল, ঠিক আছি আমি। কথাটা যেন বিশ্বাস করতে পারল না আমজাদ সওদাগর। স্ত্রীর পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষাও করলেন সে। তাপমাত্রা স্বাভাবিক দেখে কপাল কুঁচকালেন। স্বাভাবিক কণ্ঠে বললেন, জ্বরও তো উঠেনি। তবে এমন অসুস্থ লাগছে কেন তোমাকে? আজও আমার অসুস্থতা তোমায় ছুঁতে পারে, আমজাদ? অবনীর 40তম বয়সের কণ্ঠে পঞ্চদশীর ছোঁয়া। তীব্রবার অভিমানে ছাপ। আমজাদ কি বুঝতে পারল সে অভিমান? তন্মধ্যেই আবারও সশব্দে বেজে উঠল আমজাদের ফোন। ফোনের স্ক্রিনে তাকিয়ে সে খুব ধীরে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। অবনী বেগম শ্বাস ফেললেন। তাচ্ছিল্য করে বললেন, কিছু মানুষের কখনো নিজস্ব ঠিকানা হয় না। ভবঘুরে হয় সে মানুষ। আমিও তেমন কুলহীন। কোচিং এর নাম করে বেশ রাত হলো চিত্রা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মা ছাড়া বাড়িটাতে তার এক মুহূর্ত ভালো লাগে না।
কেমন পানসে লাগে সব। পৃথিবীটা হুট করে কেমন তেতো তেতো ঠেকেছে। মাই বুঝি পৃথিবীর মধু। কাঁধে ব্যাগ, ছোট চুলগুলো এক পাশে বেনিগাথা, শরীরে বেশ সাদামাটা জামা, ছাই রানা, এধার ওধার কেবল উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়ানো। আরে, রঙ্গনার রাস্তায় কি করে? চিত্রা থামল। একা রাস্তায় একাকিত্ব কাটানোর মানুষ এলো। সে ধীর গতিতে পাশ ফিরে চাইতেন বাহারের হাস্যোজ্জ্বল মুখটা দৃষ্টিগোচর হল। বাহার ভাই সচরাচর হাসেন না, অথচ আজ কি সুন্দর হাসির ঝিলিক মুখ জুড়ে। চিত্রা থামল, ধীর কণ্ঠে বলল, আপনি এ রাস্তায় যে, বাহার ভাই? বাহার চিত্রার পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, কাজে এসেছিলাম। তা তুমি এখানে কেন? এমনই, কোচিং করতে এসেছিলাম। তোমার কোচিংয়ের রাস্তা এটা তো না। ঘুরছিলে একা একা। বাহারের দৃষ্টি তখনও চিত্রার মুখমণ্ডল জুড়ে, চোখে অবাধ প্রশ্নদের ছড়াছড়ি। চিত্রা ধীর কণ্ঠে বলল, ভালো লাগছিল না, বাহার ভাই? আম্মু যে কোথায় গেল? চিন্তা করো না, ফিরে আসবেন। তোমার মিছে জেদের জন্য উনি বোধহয় অনেক কষ্ট পেয়েছে। অহেতুক কাজটা না করলেও পারতে। চিত্রার খুব গোপনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কোমল কণ্ঠে বলল, আমি কি করতে চেয়েছিলাম নিজের সর্বনাশ। বাবা, আকুতি, আমার অতীত নিয়ে তাচ্ছিল্য আমি মেনে নিতে পারিনি, বাহার ভাই। বাহার দাঁড়ালো, চিত্রার মুখে তাকালো। কিছু একটা ভেবে সে ফুটপাতের কিনারায় এসে বসল। হলুদ আলোয় রাস্তাটা কেমন মোহনীয় লাগলো। চিত্রাও বাহারের পাশে এসে বসল। বহুদিনের শখ তার, বাহার ভাইয়ের পাশে বসে রাতের রাস্তা দেখবে, সোডিয়ামের কৃত্রিম আলোয় নিজেদের সুখ দুঃখের গল্প করবে। তবে কি খুব দ্রুতই এসে পড়ল সে দিনখানা। পাশের টং দোকান থেকে বাহার গরম গরম কাপ চা নিয়ে এলো। চিত্রার দিকে চা এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, এবার বলো তো, হুট করে বিয়ের মতন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? কি হয়েছিল? চিত্রা চায়ের কাপটা হাতে নিল। চোখ জুড়ে নেমে এলো তার সেদিন রাতের কথা। সেদিন নুরুল সৌদাগরের এমন পরিবর্তনে অবাক হয়েছিল চিত্রা। বাবা হঠাৎ এত স্নেহ ঢেলে দিচ্ছে ভেবে চোখ মুখ টলমল করে উঠে তার। নুরুল সৌদাগরের দৃষ্টি তখনও বাড়ির সামনের রাস্তায়। সেই রাস্তায় মানুষজনের আনাগোনা দেখতে দেখতে হুট করে চিত্রাকে বলল, চা বানাতে পারো? চিত্রা তখনও কিংকর্তব্যবিমূঢ়। বাবার হুট করে বলা উঠে প্রশ্নে সে হতভম্ব। নুরুল সওদাগর মেয়েকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আবার প্রশ্ন ছুড়ল, পারো চা বানাতে? চিত্রা চা বানাতে পারে না, কিন্তু তবুও বাবার প্রশ্নে উপর নিচ মাথা নাড়াল। ধীর কণ্ঠে বলল, হ্যাঁ আব্বু, পারি। তাহলে 2 কাপ চা নিয়ে এসো চট জলদি। আমি অপেক্ষা করছি। বাবার বলতে দেরি, অথচ চিত্রার ছুটে যেতে দেরি নেই। চা না বানাতে পারা চিত্রাও সেদিন হাত পুড়িয়ে চা বানালো। আধা ঘন্টার মাঝে সে চা নিয়ে ঘরে পৌঁছালো। তখনও বাবা আগের মতন ঠায় বসে আছেন। চিত্রা চা এগিয়ে দিতেই নুরুল সওদাগর বেশ হাসি মুখে চা নিয়ে নিলেন। চিত্রাকেও অপর চায়ের কাপটা মুখে দেওয়ার ইশারা করলেন। পোড়া হাত নিয়ে চিত্রা চায়ের কাপ মুখে তুলল। নুরুল সওদাগর চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির দৃষ্টি ফেলেন। চমৎকার এক হাসি দিয়ে বলেন, বাহ, চা তো বেশ বানাতে পারো। চিত্রা কেবল অস্বস্তি নিয়ে ক্ষীণ হাসি দিল। নুরুল সওদাগর চায়ের কাপটা পিরিচের উপর রেখেই দীর্ঘশ্বাস ফেললেন। কেমন বিবশ কণ্ঠে বললেন, তোমায় আজ কিছু কথা বলি, চিত্রা। তোমার তো উচিত নিজের জন্ম পরিচয় জানা, তাই না? চিত্রা বাবার কথায় অবাক হল। হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় দ্রুত লাফাচ্ছে যেন। বাবা কি তার জীবনের চির সত্যি কথাটা আজ বলবে? নুরুল সওদাগর তন্মধ্যেই বলা শুরু করলেন, তোমায় অপছন্দ করার সবচেয়ে বড় কারণ কি জানো? তুমি আমার মেয়ে না। বাবার মুখে এমন একটা কথা শুনে ঘুরে উঠেছিল চিত্রার পৃথিবী। বিস্ফোরিত নয়নে সে বাবার দিকে তাকায়। নুরুল সওদাগর সে দৃষ্টিকে পাত্তা না দিয়ে বললেন, হ্যাঁ, এটা সত্যি যে তুমি এই সওদাগর বাড়ির কেউ না। চিত্রা ফালফাল করে তাকিয়ে রইল। অনড় তার দৃষ্টি, ভাষারা তখন স্তব্ধ। নুরুল সওদাগর তার দৃষ্টি সরিয়ে নিলেন চিত্রার উপর থেকে, তার রাস্তায় নিবন্ধ করে বললেন, তুমি আমার মেয়ে না। এটা তোমাকে অপছন্দ করার বড় কারণ হলেও, তার চেয়ে বড় কারণ হলো তুমি একজন নিষিদ্ধ পল্লীর মায়ের মেয়ে। চিত্রা ততক্ষণে হতভম্ব। পায়ের নিচের মাটিটাও যেন খুঁজে পেল না। কি শব্দ উচ্চারণ করল বাবা!
রাতটা যেন হুট করেই প্রয়োজনের তুলনায় নিশ্চুপ হয়ে গিয়েছিল সেদিন। চিত্রা অপলক তাকিয়েছিল তার বাবার দিকে। সে ভেবেছে বাবা হয়তো মজা করছে, পর মুহূর্তে বাবা হয়তো হো হো করে হেসে উঠে বলবে, কেমন ঢপ দিলুম, বলো তো। কিন্তু তেমন কিছুই হলো না। বাবার মুখটা গম্ভীর থেকে আরো গম্ভীর হলো। গাম্ভীর্যের সেই আবরণ যেন ছেয়ে গেল প্রকৃতির মাঝেও। সোডিয়ামের মোহনীয় সেই হলুদ বর্ণ আলোটার মাঝেও কেমন অবিশ্বাস্যের উজ্জ্বলতা। চিত্রা বাবার দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় নীরব থেকে অবিশ্বাস্যকর কণ্ঠে বলল, আব্বু, কি বলছেন এসব? নুরুল সওদাগর খুব গোপনে শ্বাস ফেললেন। সে আর বেশিক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকতে পারলে না। বারান্দার বাহিরে দৃষ্টি নিবন্ধ করে বেশ রুক্ষ কণ্ঠে বললেন, সত্যিই বলছি সব। তুমি তখন দিনের শিশু। নিষিদ্ধ পল্লীর মহিলাদের সন্তান জন্ম দেওয়া নিষেধ। কিন্তু যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে তারা ধুমধাম করেই বরণ করে নেয় সেই সন্তানকে, কারণ ভবিষ্যতে তাদের ব্যবসার লাভজনক মূলধন সেটা। তোমাকে যে জন্ম দিয়েছে, তোমার জন্মদাত্রী, সে চায়নি তার মতন এমন দোজখ তোমার ভাগ্যে জুটুক। তুমি জন্ম নিবে বলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। তখন তোমার তুহিন ভাইজান ও অসুস্থ, তাই আমরা সে হসপিটালে গিয়েছিলাম। তোমার জন্মদাত্রী হুট করেই তোমার মায়ের কোলে তোমাকে তুলে দিয়ে আকুতি মিনতি করে উঠল। তার জীবনের ভয়ঙ্কর বর্ণনাও দিল। তোমার মায়েরও শিশুদের প্রতি সহমর্মিতা বেশি ছিল, তাই নিয়ে এলো তোমায়। এর বাড়ির কোনো মানুষ জানে না তুমি কার মেয়ে। কেবল আমি আর তোমার মা জানি তোমার জন্ম পরিচয়। চিত্রার নয়নে ঘেঁষে ততক্ষণে ঝরে পড়েছে কত অশ্রুকণা। ঘৃণায় ভরে উঠেছে আঙিনা। এক মুহূর্তে মিছে হয়ে গেল তার এই জনম। কি নোংরা, কি বিচ্ছিরি অতীত। মনে হলো সে যেন কোনো নর্দমার কীট। সমাজের এক নোংরা মানুষ। আব্বু যে তাকে পছন্দ করতেন না, সেটাই তার প্রাপ্য। এত ভালোবাসা তো কবু তার প্রাপ্য ছিল না। নুরুল সওদাগর চায়ের কাপটা বারান্দার চওড়া গ্রিলটার উপর রাখল। পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে মুছে নিল তার মুখমণ্ডল। মুখ মোছার নাম করে কিছু অশ্রুকণাও বোধহয় মুছে নিলেন। কে জানে, আধারের কোল ভেসে যাওয়া গল্পের কথা। পকেটের রুমাল পকেট রেখে নুরুল সওদাগর গলা পরিষ্কার করে বললেন, তুমি তো জানলে তোমার অতীত। এখন একটা কথা রাখবে। চিত্রার কণ্ঠে তখনও কান্নার ছাপ। তবুও সে অস্ফুট স্বরে উচ্চারণ করল, জি আব্বু, বলেন। তুমি বিয়ে করে ফেলো চিত্রা। মনে করো না তোমায় অপছন্দ করি বলে সেটা বলছি। তুমি আমার দায়িত্বে ছিলে, আমি তোমার ভালো একটা ভবিষ্যৎ গড়ে দিতে চাই। আজ আছি কাল নাও থাকতে পারি। তোমার দায় ভার তখন কে নিবে? এর বাড়ির সবাই হয়তো তোমায় ভালোবাসে, কিন্তু আমরা না থাকলে তারা হয়তো ফিরেও চাইবে না, কারণ তোমার সাথে তাদের রক্তের সম্পর্ক নেই। চিত্রার অবুঝ মন পরপর ধাক্কায় তখন নিস্তব্ধ। রাতের দীর্ঘশ্বাসগুলো তখন বুকের ভেতর জমে জমে পাহাড় সমান হয়ে গেছে। এই পাহাড়ের ভীষণ ওজন নিতে পারছে না চিত্রা। কেমন দমবন্ধ হয়ে এসেছিল সেদিন। আবেগের বশেই কিংবা নিজের প্রতিক্রিয়া থেকে সে রাজি হয়ে গেল বাবার প্রস্তাবে। হয়তো রিং শুধরানোর অপচেষ্টাটাও ছিল। সেদিনের কথা থামতেই বিরাট এক বিষাক্ত দীর্ঘশ্বাস ফেলল চিত্রা। সেদিন কাঁদলেও আজ কাঁদছে না চিত্রা। হুট করে কি সে পাথর হয়ে গেল? বাহার তখনও নির্জীব। চোখের দৃষ্টি রাজপথে। হাতের চায়ের কাপের গরম গরম চা, এখন শরবত প্রায়। ভিতরের তরতাজা অনুভূতিও কেমন নিস্তেজ। বাহারের নীরবতা ভয় জাগালো চিত্রার মনে। বাহার ভাই বুঝি আজ চির বিচ্ছেদ ঘোষণা করবে। ঘৃণার থুথু বুঝি তার উপর ছুঁড়ে মারবে বাহার ভাই। মারুক না হোক, সে সহ্য করে নিবে। ঘৃণাটা তো আর তার দোষে পাবে না, অদৃষ্টের পরিহাস। তবে আক্ষেপ কিসের, আফসোস কিসের? নিজের ভাগ্য যদি সে নিজে গড়ত, তাহলে কি আর থুথু ফেলতে পারত কেউ? না, অনিশ্চিত ভবিষ্যৎ রচিত করত। তবুও যদি মানুষ তাকেই দোষী ভাবে, তবে মেনে নাও নিবে সে দোষ। চিত্রার মনের ভুল ভাবনার কার্তুজকে ভেঙে গুড়িয়ে দিল বাহার। হাতের চায়ের কাপটা পাশেই ছুঁড়ে ফেলে বেশ স্বাভাবিক কণ্ঠে বলে, তোমার কি সেসব শুনে নিজের উপর ঘৃণা জন্মেছিল, রঙ্গনা? এমন পরিস্থিতি বাহারের এই প্রশ্নটা চিত্রা আশা করেনি। জীবনে তো আশা ছাড়াই কত কিছু হয়। ছোট কণ্ঠে চিত্রা উত্তর দিল, করাটা স্বাভাবিক না, বাহার ভাই। বাহার হাসল। চিত্রার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল।
এই প্রথম বোধহয় বাহার চিত্রাকে ছুঁয়ে দিল, তাও স্নেহের হাতে। কোনো লোভ, লালসাবিহীন। অতঃপর মিষ্টি করে বলল, অস্বাভাবিক সেটা। তুমি নিজেকে কেন ঘৃণা করবে রঙ্গনা? তোমার বরং বুক ফুলিয়ে একটা ভীষণ স্বচ্ছ শ্বাস নেওয়া উচিত। তোমার জন্মদাত্রী, সে কোথা থেকে আসছে, কিবা তার পরিচয়, সব ভুলে যাও। মনে রেখো, সে কিন্তু মায়ের দায়িত্ব পালন করতে পিছপা হননি। এই যে সে তোমায় অন্য কারো কাছে দিয়েছিল, তোমার কি মনে হয় তার উপর কম চড় গেছে এর জন্য? তাকে কি নাকি সহ্য করতে হয়েছে তোমার ধারণা নেই। একটা কথা শুনেছ, জন্ম হোক যথাতথা, কর্ম হলো আসল। তোমার সাফল্য যখন আকাশ ছুঁয়ে দিবে, তোমার জন্ম পরিচয় তখন মরীচিকা। চিত্রা কেবল মনোযোগ সহকারে শুনল এই ছন্নছাড়া লোকটার কথা। মানুষটা কতটা গুছানো কেউ বুঝবে তার বাহ্যিক আবরণ দেখে। চিত্রা লম্বা এক নিঃশ্বাস নিল, শুদ্ধতম হাসি দিয়ে বলল, চলুন বাহার ভাই, ফেরা যাক। বাহারও ঘাড় কাত করে উঠে দাঁড়ালো। একটা রিকশা ডাক দিয়ে বসিয়ে দিল চিত্রাকে। বাহারকে উঠতে না দেখে অবাক হলো চিত্রা। কপাল কুঁচকে প্রশ্ন করল, আপনি যাবেন না? তুমি যাও, আমি হেঁটে আসব। বাহারের উত্তরে কুঁচকানো কপাল আরো কুঁচকালো। অবাক কণ্ঠে বলল, আমার সাথেই চলুন। হেঁটে আসার কি দরকার? আজ আমি আপনাকে বাড়ি অবধি নাহ নিয়ে গেলাম। কোনো একদিন আপনি পুরো শহর ঘুরাবেন। চিত্রার কথায় বিশেষ হেলদোল দেখালো না বাহার। পকেট হাত গুজে কোঁকড়ানো চুলগুলো দুলিয়ে বলল, আমি হিমু নই রঙ্গনা। আর না তুমি রূপা। আমরা আমাদের মতনই। আমি এক দরিদ্রতার কষাঘাতে পিষে যাওয়া মানব, আর তুমি বাস্তবতার বেড়াকলে ঝলসে যাওয়া নারী। আমাদের গন্তব্য এক হলেও হয়তো পৌঁছানোর পদ্ধতি ভিন্ন। তাতে ক্ষতি কি? শেষ অবধি যদি সন্ধি হয়, রাস্তা তবে ব্যাপার নয়। চিত্রার দিক থেকে নজর সরিয়ে বাহার একবারে হাঁটা ধরল সোজা। চিত্রা কতক্ষণ তাকিয়ে রইল সেই বাহারের দিকে। লোকটা যদি একটু পিছু ফিরে তাকায় সে আশায়, কিন্তু তা আর হলো কই। লোকটা তো আর তাকালো না। সবসময়ই চিত্রার আশা ভেঙে দিতে লোকটা প্রস্তুত। চিত্রা ছোট শ্বাস ফেলল। থাক, সবার গল্পের বিবরণ এক হলেই সমস্যা। থাক না, বাহার রঙ্গনার গল্প কিছুটা অন্যরকম। ক্ষতি তো আর নেই। আজ অষ্টমতম দিনে পদার্পণ করল মুনিয়া বেগম ছাড়া সওদাগর বাড়ির লোকজন। তুহিন ভাইজান খুঁজছে, নুরুল সওদাগর খুঁজছে, তবে মুনিয়া বেগমের দেখা নেই। কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল মানুষটা। মানুষটার বাবার বাড়িতে কেউ নেই যে সেখানে যাবে। আপন বলতে এই স্বামীর বাড়ি ছিল। উনার কলিগদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলল, কিন্তু কেউ খোঁজ দিতে পারল না মুনিয়া বেগমের। চিত্রারও চোখ মুখ ভীষণ শুকনো। মা তাকে যতটা যত্ন করত, অতটা যত্ন আর কেই বা করবে। মুখে ছোট ছোট ব্রণ, চোখের নিচে কালো আস্তরণ। মেয়েটার মায়া মায়া মুখখানার দিকে তাকালো, কেমন হাহাকার করে উঠে বুক। অন্যদিকে অহির মেজাজ আজকাল কিঞ্চিত ভালো। নৌসাদ ছেলেটা প্রচুর জ্বালালেও বেশ সম্মান দেয় তাকে। অনেক বেশি সময়ও দেয়। হুটহাট রাস্তায় কোথা থেকে যেন এসর হাজির হয়ে যায়। ঝগড়া করতে মন্দ লাগে না। খাবার টেবিলে দুপুরের খাবারের তোড়জোড় চলছে। অভি, চাঁদনি, অন্বয়ে, মাহাতাব, আফজাল সওদাগর, লতা বেগম সবাই খেতে বসেছে। রোজা সওদাগর এবং তার ননদ খাবার বেড়ে দিচ্ছেন। কাজের মেয়ে দোয়েল রান্নাঘর থেকে খাবার এনে দিচ্ছে। আজ খাবার টেবিলে ঘটল অন্যরকম ঘটনা। সবাই যখন খেতে ব্যস্ত, দোয়েল তখন মাছের তরকারিটার বাটি টেবিলে এনে রাখল। চিত্রার হঠাৎই দৃষ্টি আটকালো মাছের বাটিতে থাকা বড় মাথাটার দিকে। বয়সে ততটা ছোট না হলেও চিত্রার আবদারগুলো বেশ ছোটদের মতন। হুটহাট বলে বসে না ভেবেই কত আবদারের কথা। যেমন আজই মাছের মাথাটা দেখে নিষ্প্রাণ চিত্রা ঝলমলে হাসি দিয়ে বলে উঠল, বড় চাচিম্মা, আমায় কিন্তু মাথা দিবে আজ। সবাই চিত্রার দিকে তাকিয়ে মুচকি হাসল। যাক, মেয়েটা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আর বরাবরই চিত্রার জন্য বড় মাছের মাথাটা রাখা হয়। সে আবার বেশ মাছপ্রেমী। সবাইকে অবাক করে দিয়ে রোজা সওদাগর মাছের মাথাটা চাঁদনির প্লেটে উঠিয়ে দিল। চাঁদনি চিত্রার পাশে বসেই খাবার খাচ্ছিল। রোজা সওদাগরের এমন কাণ্ডে উপস্থিত সবাই হতভম্ব। চাঁদনি নিজেও অবাক হয়ে গেল। রোজা সওদাগর সবাইকে তার দিকে এমন হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বোকা বোকা হেসে চিত্রাকে আদুরে স্বরে বলল, তোর আপার তো একটু বেশি পুষ্টি লাগবো।
হের তো অহন দুইজনের খাওয়া খাইতে হইব তাই না? আমি তোরে বড় টুকরাটা দিব। মাথাটা তোর আপা খাক, কেমন? চিত্রার হুট করেই কান্না চলে এলো কিন্তু সে প্রকাশ করল না। এটা হওয়াটা তো স্বাভাবিক। সবাই কি আর মায়ের মতন হয়? চিত্রা খাবারটা কোনো মতে গিলে নিয়ে মাথা নাড়িয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, না না চাচিম্মা, তুমি আপারেই দেও। আমি দেখছো কেমন বেকলের মতন আবদার করলাম। এখন তো বড় আপারই ভালো খাবার প্রয়োজন। তুমি কি করেছ? কথার নিচে চাপা পড়ল চিত্রার প্রগাঢ় অভিমান। চাঁদনি আপা তার প্লেট থেকে মাথাটা উঠিয়ে চিত্রার প্লেটে দিতে দিতে বলল, আম্মা, আপনিও না। আমাকে কখনো খেতে দেখেছেন মাথা? সবসময় তো চিতাবাকি খায়। মেয়েটার পছন্দ। আপনিও না অদ্ভুত। হ, খাবি কেমনে তোরা? তোদের চাচি তো চিত্রাকেই সবসময় দিত। চিত্রা খাবে বলে কি তোরা খেতে পারবি না? সবারই তো হক আছে। রোজা সৌদাগরের উত্তরটা কেমন মুখ চামটি মারল। রসকসহীন কণ্ঠ। চিত্রা বড় আপার হাতটা ধরে ফেলল, খুব কষ্টে কান্না গিলে বলল, আপা দিও না গো, কারো হক মেরে খেতে পারবো না আমি। খাবার টেবিলে নিস্তব্ধ নীরবতা। সবাই কেমন ফ্যালফ্যাল আহাম্মক হয়ে তাকিয়ে রইল। চিত্রা এক মনে আলু ভাজার টুকু দিয়ে পরের ভাতটুকু মাখিয়ে নিল। রোজা সওদাগর তাকে মাছ আর সাধল না বরং বড় টুকরোটা সে তার মেয়ে জামাইয়ের থালায় উঠিয়ে দিল। সবাই চোখ মেলে দেখল এ স্বার্থপরতা। কারো মুখে কোনো শব্দ নেই। চিত্রা আর দু লোকমা ভাত গিলে কোনো মতে উঠে দাঁড়ালো। আর খাওয়া যে সম্ভব হচ্ছে না। এই খাবার যেন বিষের চেয়ে বিষাক্ত মনে হলো। মাহাতাবও আর মাছ ছুঁয়ে দেখল না। শাশুড়ির একচোখা কাহিনীর নীরব প্রতিবাদ করে সেও চুপ করে খাবার পাত থেকে উঠে গেল। মেয়ে জামাইকে উঠে যেতে দেখে রোজা সওদাগর গদগ্ধ কণ্ঠে ডাক দিতেই তাচ্ছিল্য হাসি দিল মাহাতাব। বেশ তাচ্ছিল্য কণ্ঠে বলল, যা খাওয়ালেন, পেট ভরে গেছে। আপনার মেয়েকে না হয় আমার ভাগের মাছটাও দিয়ে দেন। আমার হকের জিনিসের প্রতি তত টান নেই। মাছ পাতে তুলল না অহিও। অপমানে গা শিরশির করে উঠল রোজা সওদাগরের। সে মুখ বাঁকিয়ে বলল, ঘরের চেয়ে পরের টান বেশি এর বাড়ির মানুষের। চিত্রা তখন কেবল টেবিল ছেড়ে কিছু দূর গিয়েছে। বড় চাচির কথায় ডুকরে উঠল সে। ছুটে গেল ঘরে। মা ছাড়া দুনিয়া কেমন আধার হয়ে গেল তার। এতদিনের নিয়ম ভেঙে আপন মানুষের বদলে অষ্টাদশী ভেঙে চূর্ণবিচূর্ণ। এর বাড়িতে কেমন যেন ববলের সুর দেখা দিয়েছে। আর যে সুখের দিন নেই চিত্রার, তা বুঝতে তার বাকি রইল না। রাতের কালো আকাশে যেন বিরহের ছাপ। তারাদের নিশ্চুপতার রাতকে করেছে আরো গম্ভীর। চিত্রা ছাদের গাছগুলোতে সযত্নে পানি ঢালছে। সচরাচর রাতে গাছে কেউ পানি ঢালে না কিন্তু মন খারাপ দূর করার জন্য সচরাচরের কাজগুলো থেকে বেরিয়ে অন্য রকম কিছুই করা উচিত। চিলেকোঠার ঘর থেকে বাহার ভাইয়ের গুনগুনিয়ে গাওয়া গানের শব্দ আসছে। চিত্রা দীর্ঘশ্বাস ফেলল। হাসতে খেলতে থাকা জীবনটার কি নিদারুণ পরিবর্তন হয়ে গেল এই 1 মাসের মাঝে। সময় বদলাতে সত্যি সময় লাগে না। শুনলাম তোমার নাকি হক মেরে খাওয়ার সময় ফুরিয়েছে। শক্ত, গম্ভীর পুরুষালী কণ্ঠে থমকালো চিত্রা। গম্ভীর কণ্ঠ হলেও কণ্ঠের মাঝে ঠাট্টার সুর। চিত্রা তপ্ত শ্বাস ফেলল, ক্লান্ত কণ্ঠে বলল, বাহার ভাই, ভাঙা মানুষকে আর না ভাঙলেও তো পারেন। আমি ক্লান্ত। চিত্রার কথায় বাহারের তেমন পরিবর্তন দেখা দিল না। তবে উচ্চস্বরে হাসির শব্দ ভেসে এলো। চিত্রা সেই শব্দ শুনে হতাশার এক শ্বাস ফেলল। এহেন সময়ে এমন উদ্ভট উচ্চারণ বাহারের থেকে আশা করা যায়? মানুষটা তো বরাবরই এমন, রাগ করে আর লাভ কি? চিত্রাকে চুপ থাকতে দেখেও হেলদোল দেখালো না বাহার। বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, বুঝলে মেয়ে, এ জীবনে এত দ্রুত ক্লান্ত হলে চলবে না। তোমার তো সবে বাস্তবতা শুরু। যত্নে গড়া ননির পুতুলের ন্যায় শরীরটাকে এখন বহুঘাত প্রতিঘাতের লড়াই চালাতে হবে। তৈরি তো? এসিড তো কেবল হাত পুড়িয়েছিল। বা, হাতটা এখন প্রায় অকেজো। কে জানতো বাস্তবতা নামক এসিড আমায় পুড়াবে। চিত্রার কথায় চরম বিধ্বস্ততার আভাস। দীর্ঘশ্বাসের হাহাকারে নিস্তব্ধতা ভয়ঙ্কর হল। বাহার ছাদের রেলিংয়ের উপর উঠে বসল। লোকটার কি কোনো ভয়ডর নেই? এমন গা ছাড়া ভাব নিয়ে কিভাবে থাকতে পারে মানুষ? তোমার আম্মু কোথায় যেতে পারে বলে মনে হয় তোমার? আমি তো জানি না। বুঝো হওয়ার পর আম্মুকে কোথাও যেতে দেখিনি তার কলেজ ছাড়া।
কিভাবে বুঝবো বলুন? চিন্তা করো না, ফিরে আসবে সে। আপন মানুষের ভয়ঙ্কর পরিবর্তন দেখার আগেই ফিরুক সে। আমার বড্ড ভয় লাগছে, বাহার ভাই। মানুষের বদল কেমন ভয়ঙ্কর। চিত্রার কথায় বাহার হাসল। স্বচ্ছ চোখের পাতায় দেখা দিল অগাধ জলরাশির আনাগোনা। বাহার ভাইয়ের চোখে এই জলরাশিরা বড্ড বেমানান। বাহার ভাই হলো পাহাড়, যে পাহাড় মাথা উঁচু করে বাঁচে, সে পাহাড়ের বিধ্বস্ততা মানায় না। নিচ থেকে দোয়েল ছুটে এলো ছাদে। চিত্রা এবং বাহারের মাঝে তখন নীরবতা। কি যেন ভাবনা ওদের। সেই নীরবতার জালকে ছিঁড়ে দিয়ে আগমন ঘটালো দোয়েল। ধীর কণ্ঠে বলল, চিত্রা আপা, বড় চাচি আপনারে নিচে যেতে বলছে। রাতের রান্নার আয়োজন আপনাকে করতে বলেছে। বড় চাচির নাকি শরীর ভালো লাগছে না। চিত্রা তাজ্জব হয়ে তাকিয়ে রইল দোয়েলের পানে। দোয়েলের বলা কথাটা তার বিশ্বাস হলো না। মনে হলো সে ভুল শুনেছে হয়তো। যে মেয়ে এক গ্লাস পানি তুলে খায় না, সে কিনা এতগুলো মানুষের রান্না করবে। চিত্রা হতভম্ব অবস্থার দৃষ্টি এড়ায়নি বাহারের। সে পা ঝুলাতে ঝুলাতে বেশ আইসি ভঙ্গিতে বলল, মেয়ে তুমি ঠিকই শুনেছ। এত অবাক হচ্ছ যে? এখন তোমার বড় চাচির কোমর ব্যথা বাড়বে, মাথা ব্যথা বাড়বে, শরীরের অসুস্থতা বাড়বে, সাথে বাড়বে তোমার প্রতি তার অদৃশ্য অকারণ হিংস্রতা। সাবধানে থেকো মেয়ে। পৃথিবীতে সকল মানুষই খারাপ। তবে কেউ কেউ প্রশংসা পাওয়ার লোভে, সুযোগের অভাবে তার খারাপ গুণটা দেখাতে পারে না। তোমার বড় চাচি সুযোগ পেয়েছে এখন, এবার খোলস বদলানোর পালা। চিত্রা কেবল শুনে গেল বাহার ভাইয়ের কঠিন থেকে কঠিন সত্যি কথাগুলো। সত্যিই মানুষ তবে খোলস বদলায়। সময়টা সেপ্টেম্বরের মাঝামাঝি। ভ্যাটিকান সিটিতে আজ অবনী বেগমদের শেষ দিন। এই তো, একটু পর তারা নিজেদের গন্তব্যে রওনা দিবে। এরপর ভুলে যাবে সে এই ভ্যাটিকান সিটিকে। এই বিন্দেশ অবনী বেগমকে দান করেছে অগাধ বিশ্বাস ভাঙার যন্ত্রণা। এই বিন্দেশকে সে আর মনে করবে। সে আর ফিরে চাইবে না এদিকে। ভুলে যাবে সব, যা আছে মিছে কলরব। ভুলে গিয়ে যদি ভালো থাকা যায় তবে ভুলে যাওয়াই শ্রেয়। এয়ারপোর্টে অপেক্ষারত অবনী। অধীর আগ্রহ তার উড়ে যাবার। এ দেশে আর যে টিকছে না মন। অনুভূতিদের ভোতা যন্ত্রণায় দিবানিশি যে জ্বালাচ্ছে, তা আর সে নিতে পারছেন না। এ দেশ ছেড়ে চলে গিয়ে সমাপ্তি টানবে সে যন্ত্রণার। এয়ারপোর্টের ফর্মালিটি মিটিয়ে আমজাদ সওদাগর এসে বসলেন অবনী বেগমের সাথে। চেরিকে অন্য জায়গায় রাখা হয়েছে রেস্টের জন্য। প্লেন ছাড়তে এখনো প্রায় ঘন্টা দেড়েক দেরি আছে। অবনী বেগম তাকালো আমজাদ সওদাগরের দিকে। লোকটা কি নিয়ে যেন কয়েকদিন যাবৎ চিন্তিত। কেমন অস্বস্তি দেখা যায় মানুষটার মুখ জুড়ে। অবনী বেগমকে তাকিয়ে থাকতে দেখে আমজাদ সওদাগর বিব্রত বোধ করল। কিঞ্চিত হেসে বলল, কিছু বলবে? আমজাদ সওদাগরের প্রশ্নের বিপরীতে প্রশ্ন ছুড়ল অবনীও। তুমি কিছু বলতে চাও? অবনীর প্রশ্নে আমজাদ সওদাগরের অস্বস্তি বাড়ল। সে যে কিছু একটা বলতে চায় তা তার মুখ দেখে আন্দাজ করা যাচ্ছে। অথচ বলতে পারছে না। অবনী বেগম হয়তো আন্দাজ করতে পারল আমজাদ সওদাগরের না বলা কথাটা। অতঃপর ক্ষীণ হাসল। ভারী কণ্ঠে বলল, আজ তোমাকে একটা সত্যি কথা বলি, আমজাদ। অনেক বছরের পুষে রাখা মিছে এক আবরণ আজ ছিঁড়ে ফেলি। আমজাদ সওদাগর অবাক হলেন অবনী বেগমের কথায়। ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, কি কথা? এই যে, আমি তোমার মেজ ভাইয়ের প্রাক্তন, এই কথাটার পিছের ইতিহাস জানাতে চাচ্ছি। আমজাদ সওদাগর বিস্ফোরিত নয়নে অবনী বেগমের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় এ কথাটা সে আশা করেননি। আর এ বিষয়ে তাদের পরিবারে কখনো খোলামেলা আলোচনা হয়নি, তাই এমন আলোচনা যে কশ্চিনকালেও হতে পারে তা তার ভাবনার বাহিরে ছিল। অবনী বেগম আমজাদ সওদাগরের হতভম্বতা দেখে কিঞ্চিত হাসল। বেশ আরাম করে বসে বলল, তোমাদের পরিবারে এসেছিলাম মনের পুষে রাখা ক্ষোভ নিয়ে তোমাদের ধ্বংস করে দিতে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তোমাদের প্রতি বেড়ে গেল মায়া, আর আমার ক্ষোভ যে কতটা ভিত্তিহীন ছিল তাও বুঝতে শুরু করলাম। তবে হয়তো আজ এসব কিছু বলা অহেতুক। তবে মনে হচ্ছে জীবনের এ পর্যায়ে এসে এই সত্যিটা তোমার জানা উচিত। কিছু অনুশোচনা তোমাদেরও থাকা উচিত ভুল ভাবার জন্য। আমজাদ সওদাগরের অবাকের পাল্লা ভারী হল। বিস্মিত কণ্ঠে বলল, কি বলতে চাচ্ছ? যা বলতে চাচ্ছি তা শোনার জন্য তুমিও প্রস্তুত হও। আমার জীবনের মুমূর্ষু সেই অতীত। সময়টা গ্রীষ্মের মাঝামাঝি।
আমাদের গ্রামে তখন ডাকাতের প্রকোপ বেড়েছে। দিনের বেলা তো কাঠফাটা রোদ আর রাতে হতো তুমুল ঝড়। চারদিকে পানি বেড়েছে, সেই পানি দিয়ে আসতো জলদস্যু। তাই গ্রামে বড় বড় পুলিশ অফিসার আসে, টহল বসানো হয় জায়গায় জায়গায়। তখন আমি ছিলাম 15 কিশোরী। এ গ্রাম ও গ্রাম দাপিয়ে বেড়াতাম। একদিন দুপুরেই কাঠফাটা রোদ্দুরে দেখা হয় আমার জীবনের সর্বনাশা পুরুষের সাথে। কিশোরী মন তখন সেই অপরিচিত পুরুষটার সান্নিধ্যে এসে কেমন কেঁপে উঠল। সেই প্রথম আমি অনুভব করলাম বিশেষ কিছু যা কখনো আমি এর আগে অনুভব করিনি। এক দুপুরে সেই অপরিচিত পুরুষকে প্রথম দেখে আমি ভয় কেঁদে দেওয়ার উপক্রম। লোকটা কি সুন্দর করে আমাকে কাঁদতে না করল। কি সুন্দর তার কথা। কিন্তু ভয়টা এতই জেঁকে ধরেছিল যে রাতে গা কাঁপিয়ে জ্বর এলো আমার। ঘরে আব্বা একা মানুষ, আমার তখন ঘুম জ্বর। মধ্যরাতে বাবা মেয়ের তখন বেহাল অবস্থা। তখন গ্রামে তো তেমন ডাক্তার ছিল না। জ্বরে আমার দাঁতের সাথে দাঁত লেগে আসার উপক্রম। বাহিরে তুমুল ঝড়। তন্মধ্যেই বাহির থেকে গাড়ির শব্দ পাওয়া গেল যা তুমুল বৃষ্টির ছাট পেরিয়ে শোনা গেল। বাবা ছুটে বাহিরে গেলেন, আমি তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলব অবস্থা। ঝাপসা চোখে দেখলাম দুপুরের সেই অপরিচিত পুলিশ অফিসারটা হন্তদন্ত হয়ে আমাদের ঘরে এসেছে। পাশে আরেকজন অফিসারও। দ্বিতীয়বার লোকটিকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমাদের সদরের হসপিটালে আমি ভর্তি। চারপাশে রোদের ঝিলিক। জানতে পারলাম পুরো একটা রাত আমি অবচেতন ছিলাম। আমাকে সেই পুলিশ অফিসারই হসপিটালে নিয়ে এসেছে গাড়ি দিয়ে। সারা রাত সে এখানেই ছিল। বাবাকে অনেক সাহায্য করেছে। কিন্তু জানি না আমার কেন যেন লোকটাকে ভয় লাগতো, কেমন একটা অনুভূতি হতো নিজেও বুঝতাম না। এই লম্বা চওড়া লোকটাকে দেখলেই বুকে ভয় হতো। হসপিটালে আমি 3 দিন ছিলাম। লোকটা 3 দিন রাতেই এসে দেখে যেত, আমি তখন ঘুমিয়ে থাকার অভিনয় করতাম। যেন তার চোখে চোখ পড়লে আমি শেষ হয়ে যাব। আমার 15 বছরের জীবন তখন ততটাও মজবুত ছিল না। 3 দিন পর বাড়ি ফিরলাম। শরীর সুস্থ হতেই আবার আমার ছুটোছুটি শুরু। গ্রাম চরে বেড়ানো শুরু। কিন্তু যখন পুলিশের গাড়িটা দেখতাম তখনই লুকিয়ে থাকতাম। একদিন দুপুরে পুকুরে নেমেছি আমাদের গ্রামের আরো ছেলেমেয়েদের সাথে। বাবা পাশের মাঠ থেকেই চিৎকার চেঁচামেচি করছে যেন উঠে যাই পুকুর থেকে। কিন্তু কে শুনে করা কথা। আমি তো আমার দুষ্টুমিতে মত্ত। হুট করেই তখন সেই চিরপরিচিত গাড়িটা এসে থামল। ছেলে মেয়ে সব পুকুর থেকে উঠে দৌড়। আমার আবার তৎক্ষণাৎ মাথায় বুদ্ধি আসে কম, যতটুকু বুদ্ধি এলো ততটুকু কাজে লাগিয়ে আমি পুকুরে ডুব মারলাম। কিন্তু কতক্ষণ আর শ্বাস আটকে রাখা যায়। আমারও হলো বেহাল দশা, দম আটকে দ্রুত উঠে গেলাম। উঠতেই চোখ পড়ল পুলিশবাবুর দিকে। সে বুকে হাত গুটিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। প্রথম দেখার পর আবার আমাদের দ্বিতীয়বার সরাসরি চোখে চোখ রাখা হলো। মানুষটার মুখটা দেখলেই আমার যেন কি হয়ে যেত। আমাকে এমন তাকিয়ে থাকতে দেখে সে ধমক দিল। তার রাশভারী কণ্ঠে শরীরের প্রতিটা নিউরন কেঁপে উঠল। বাবা ছাড়া আমি কারো ধমকে ভয় পেতাম না। অভিমান তো করব দূরের কথা, অথচ আমি ভয় পেলাম লোকটার ধমকে। অভিমান করে উঠে গেলাম পুকুর ছেড়ে। বাবার পর এই দ্বিতীয় পুরুষ যার উপর আমার অভিমান হলো। এরপর দিন গড়াতে লাগলো। লোকটা আর তার বন্ধুকে দেখতাম প্রায়। আমাকে দেখলেই পুলিশ বাবু তার রাশভারী কণ্ঠে ডাক দিয়ে এটা ওটা বলতেন। কি সুন্দর হাসতেন। আমি কেবল অপলক তাকিয়ে দেখতাম। বাবা বলতো আমাকে বিয়ে করে নিয়ে যাবে এক রাজপুত্র। আমি মনে মনে ভাবতাম পুলিশ বাবু সে রাজপুত্র হলে খারাপ হবে না। আবেগের গাছে তখন ভালোবাসার ফুল ফুটল। ওরা দুই বন্ধু গ্রামে বেশ সুনাম কামালো। ওরা আসার পর কমে গেল ডাকাতির প্রকোপ। উনার সাথে আমি প্রথম মানসিকভাবে ঘনিষ্ঠ হয় এক ঘটনায়। আগে তো দূর থেকে দেখতাম, হাসতাম। সে ঘটনার পর আমাদের সম্পর্ক হয়ে গেল সহজ সরল। আমার এক বান্ধবীকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে চাইলে সেই মানুষ প্রতিবাদ করেন। আমার বান্ধবী আবার পড়াশোনা করত। পুলিশ বাবু আমার বান্ধবীর পড়াশোনার দায়িত্ব নেন। এরপর থেকে মানুষটার প্রতিটা কাজে আমি মুগ্ধ হতাম। আমার সাথে তার সম্পর্ক একদম কাছ থেকে কাছের হয়ে গেল। মাঝে মধ্যে এটা সেটা রান্না করে পুলিশ বাবু আর তার বন্ধুর জন্য নিয়ে যেতাম। দো বন্ধু কত তৃপ্তি করে খেত।
এমন করে বছর পেরুল। পুরো গ্রাম জেনে গেল আমাদের সম্পর্কের কথা। সবাই জানতো পুলিশ বাবুর সাথেই আমার বিয়ে হবে। কিন্তু কথা থামালো অবনী বেগম। আমজাদ সওদাগরের তখন হাত পা কাঁপাকাঁপি অবস্থা। যে সত্যের মুখোমুখি সে আজ হয়েছে, তা না জানতে পারলে যে নিস্তার নেই। সে উত্তেজিত কণ্ঠে বলল, কিন্তু কি? অবনী বেগমের দীর্ঘশ্বাসে ভারী হল বুক। চোখে টলমল করে উঠল সে অতীত। বাবার বিষ খাওয়ার শরীর যা কাদায় মাখামাখি হয়ে পড়েছিল মাঠে। কি বীভৎস সে স্মৃতি! কি বিশ্বাসঘাতক মানুষ! এয়ারপোর্টের বিচ্ছিরি শোরগোল। একটু পর পর ফ্লাইট ছাড়ার ঘোষণা। অবনী বেগমের চোখে টলমল অশ্রু। আমজাদ সওদাগর ক্ষণে ক্ষণে উৎকণ্ঠিত হচ্ছে। অধৈর্য কণ্ঠে বলল, কিন্তু কি বলবে তো? আর ওই পুলিশ অফিসার কি মেজো ভাই সাহেব ছিলেন? তুমুল কান্নার বেগের মাঝেই হাসি এসে পড়ল অবনী বেগমের। আহারে, তার আর্তনাদ ছুঁতে পারল না কাউকে। বরং সন্দেহ পরিষ্কারের জন্য উন্মুখ মানুষ। বেশ বর্ষর এক দীর্ঘশ্বাস ফেলে অবনী বেগম চোখ বন্ধ করলেন। অতঃপর বলা শুরু করলেন, তখন সময়টা বর্ষাকাল। হুট করে গ্রামে কেমন যেন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো। ছেলে মেয়ে নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। চুরি, মারামারি, হানাহানিতে গ্রাম উত্তপ্ত। আমার সাথেরই কত বন্ধু এই নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। এক অরাজকতার সৃষ্টি হলো। এই নেশাকে বা কারা পাচার করছে তার সন্ধান পাচ্ছিল না কেউ। নতুন আরও পুলিশ অফিসারের আগমন ঘটল। আমিও ততক্ষণে বার্ন্ত শরীরে বেশ বর্ষর হয়ে গেলাম। কোনো বিয়ের সম্বন্ধ আসত না, কারণ সবাই জানতো আমার সাথে পুলিশ বাবুরই সম্পর্ক। হয়তো বেশ গভীর, শারীরিক আর কি, কিন্তু তেমন কিছুই ছিল না। সে আমার হাত ধরে ছিল দু একবার, এর বেশি কিছুই না। কিন্তু মানুষ তো বরাবরই বেশি ভাবতে পছন্দ করে। বাবা তখন উনাকে বারবার চাপ দিত, বিয়ে করার প্রস্তাব দিত। উনি বলতো উনার শহরে গিয়ে পরিবারের সাথে কথা বলে প্রস্তাব নিয়ে আসবে। আমারও হুড়মুড় করে শরীর বাড়ল। কিশোরী থেকে নারীতে পরিবর্তন হচ্ছি। গ্রামের অবস্থা বেহাল থেকে বেহাল হওয়া শুরু করল। রাস্তায় বের হওয়া বিপদ হয়ে গেল। ঘরে সারাদিন পড়ে থাকতাম। দিন গুনতাম, সে বোধহয় আসবে। কিন্তু আশার আলো কেবল হতাশায় পরিণত হল। বর্ষার এক মাঝামাঝি সময়ে হুট করে সে একবারে উধাও হয়ে গেল। তার বন্ধুর কাছে ছুটে গেলাম, খোঁজ দিতে পারল না সে। আমি কেঁদে কেটে একাকার। গ্রামের মানুষ ততদিনে আমাকে কলঙ্কের কালি লেপে দিয়েছে। আমাকে নাকি নষ্ট করে সে মানুষ চলে গিয়েছে। বাবার অবস্থাও করুণ হতে লাগলো। আমার হাসিখুশি বাবাটা নীরব হয়ে গেল। আমি কেবল ফ্যাল করে দেখতাম সে নীরবতা। কাকে জানাবো সেই কষ্টের কথা? তখন আমার কেউ ছিল না। অতঃপর তার বন্ধু আমাদের ভরসা দেয়, খুঁজে নিয়ে আসবে জানায়। কতগুলো দিন পেরিয়ে গেল হতাশায়। অতঃপর তার বন্ধু অনেক খোঁজখবর করে জানতে পারল তার পরিবারের সবাইকে নাকি মেরে ফেলা হয়েছে। পুলিশবাবু এরপর থেকেই নিরুদ্দেশ। আমার তখন হাউমাউ করে কান্না, লোকটা গেল কোথায়? আল্লাহর দরজায় তিনবার করে মাথা ঠুকতাম যেন সে ফিরে আসে। অতঃপর বর্ষার শেষের দিকের এক দিনের কথা। আমি ভরদুপুরে ঘুমিয়েছিলাম। বাহিরে ঝরঝরে রোদ। গ্রামের এক ছেলে এসে খবর দিল তার দেখা নাকি পাওয়া গেছে। আমার পুলিশ বাবু নাকি ফিরে আসছে। আমি সেই ভরদুপুরে এলোমেলোর শরীর নিয়ে ছুটে গেলাম। গ্রামের মাঠে তখন তুমুল ভিড়। থানার সবচেয়ে বড় অফিসারও নাকি এসেছে। কত বড় বড় মানুষ, কত অফিসার! আমি আমার পুলিশ বাবুর দিকে তাকাতেই থমকে গেলাম। শরীরে কালো পোশাক, চেহারা একবারে ভেঙে গেছে। চোখগুলো কেমন ভেতরে চলে গেছে, মুখ ভর্তি চাপাদারি। মানুষটাকে মাঠের মাঝখানে একটা গাছে বেঁধে রেখেছে। পরে জানতে পারলাম মানুষটা নাকি দেশদ্রোহী, পরিবার মারা যাওয়ার শোকে সে এই কালো দুনিয়ায় চলে গিয়েছে। সৎ থেকে তো পরিবার হারাতে হয়েছিল, অসৎ হয়েছে তাই। গ্রামের নেশার প্রবেশও সে করিয়েছে। আমি মানতে পারিনি মানুষটার বিধ্বস্ততা। ছুটে যেতে চেয়েছিলাম তার কাছে, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। মৃত্যুর আগে নাকি সকলের শেষ ইচ্ছে পূরণ করা হয়, কিন্তু মানুষটা আমাকে একবার ছুঁতে চেয়েছিল, সে ইচ্ছেটাও ওরা পূরণ করতে দেয়নি। আমি কত কাঁদলাম, হাউমাউ করে কাঁদলাম। আমার কান্না ওদের হৃদয় অবধি পৌঁছায়নি। আমি ভিক্ষে চেয়েছিলাম মানুষটার প্রাণ। বলেছিলাম আমরা অনেক দূর চলে যাব, এর পাপে আর ডুবতে দিব না মানুষটাকে। ওরা শুনেনি।
আমার এত যত্নের ভালোবাসা, আহা কি নিদারুণ তার বিধ্বস্ততা। মানুষটাও আমাকে একবার ধরতে চেয়েছিল কিন্তু তার আগেই তার শরীরে পর পর 6টা গুলি মেরে ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়া হয়। রক্তের লাল হয় আমার প্রিয় সুজনবাদের মাঠ। যে মাঠে মানুষটার হাত ধরে ছুটে বেরিয়েছিলাম, সে মাঠে পড়ে থাকে নির্লিপ্ততা ভাবে আমার পুলিশবাবু। যার সুনামে একদিন গ্রাম মুখরিত ছিল, তার লাশ সেদিন দেশদ্রোহীর লাশ হিসেবে গণ্য হয়েছিল। আর তাকে গুলি করেছিল কে জানো? তার প্রাণপ্রিয় বন্ধু, তোমার ভাই নুরুল সওদাগর। আমায় চোখ ভরে দেখতে দেইনি আমার পুলিশবাবুকে। ওরা পাষণ্ড। আমি হাউমাউ করে কেঁদেছি। কি ব্যথা নিয়ে চিৎকার করেছি। মৃত্যুর পরও মানুষটা চোখ মেলে যেন অপলক চেয়ে ছিল আমার দিকে। আমি শেষবার ছুতেও পারলাম, দেয়নি ছুতে আমায়। তোমার ভাই সেদিন বন্ধুত্ব ভুলে হয়তো কর্তব্য পালন করেছিল কিন্তু আমি আজও ভুলিনি সে ভয়াবহতা। আমার মানুষটার এ দশা আমি আজও ভুলিনি। প্রকৃতি আমার এসবটা নিয়েও ক্ষান্ত হয়নি। যখন আমি গুটিয়ে গেলাম শূন্যতায়, আমার বাবা আমার বিধ্বস্ত অবস্থা সহ্য করতে না পেরে বিষ খেয়ে সেই মাঠেই আত্মহত্যা করে মানুষটা মারা যাওয়ার 3 দিনের মাথায়। সেদিন সন্ধ্যায় তুমুল ঝড়, আব্বা আমার ঘরে নাহি ফিরে। চিন্তায় চিন্তায় আমি মরিয়া। আব্বাটা ছাড়া যে আমার কেউ ছিল এই দুনিয়ায়। অবশেষে পরের দিন সকালে মানুষ খোঁজ দিল আব্বা আমার স্বার্থপর হয়েছে। আমায় এই গোটা দুনিয়ায় একা রেখে চলে গেছে। আমার আব্বা বেইমানি করেছে, আব্বা আমার বিশ্বাসঘাতক। ওরা কেউ কথা রাখল না, কেউ আমার রইল না। ওরা শেষ করে দিয়েছিল আমায়। এই সবটা হারানোর যন্ত্রণার রাগ গিয়ে পড়েছিল তোমার ভাইয়ের উপর। সেও তখন ট্রান্সফার হয়ে শহরে চলে এসেছিল। অতপর প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে আমিও পা রাখলাম সওদাগর বাড়ি। এরপর আগুন আজ কেবল মায়া হয়ে রইল। অবনী বেগমের চোখ অশ্রুলেও ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে কান্নার দাপটে। আমজাদ সওদাগরের চোখেও দেখা গেল অশ্রুদের ভিড়। এতটা দুঃখ পুষে রেখে একজন মানুষ তার সাথে এত বছর ঘর করে গেল, অথচ সে টেরই পেল না। বরং মিছে ভ্রম নিয়ে করে ফেলেছে জীবনের চরম ভুল। এর ভুলের মাসুল আদৌ দেওয়া যাবে। তন্মধ্যেই অবনী বেগমের প্লেন ছাড়ার সময় হলো। চোখের জল মুছে অবনী বেগম ব্যাগটা কাঁধে চড়িয়ে উঠে দাঁড়াল। আমজাদ সওদাগর আমতা আমতা করে কেবল ডাক দিল, অবনী। পথিমধ্যে থামিয়ে দিল অবনী বেগম। মুচকি হেসে বলল, তুমি হয়তো আজ যা বলতে চাও তা আমাকে দ্বিতীয়বারের মতন ভেঙে দিবে। প্রথমবার ভেঙে গিয়ে অনেক কষ্টে জোড়া লেগেছি। দ্বিতীয়বার হয়তো আর পারব না। তোমার আমাকে নিয়ে ভুল ধারণা ছিল, আমিও ভাঙাতে চাইনি। ভেবেছিলাম একটা কলঙ্ক লাগুক তোমার ভাইয়ের গায়ে। আমি অভাগিনী তো চিরকলঙ্কিনী ছিলামই। তাছাড়া তুমি যেভাবে ধোঁয়াশা আমিটাকে আঁকড়ে নিয়ে ভালোবেসেছিলে আমি ভুলেই গিয়েছিলাম ভালোবাসার যে রং বদলাতে পারে। আজ তাই আফসোস করলাম। তুমিও না হোক একটু আফসোস করো, আমাকে সব খুলে বলতে না পারার আফসোস। আমাকে অনেক ভালোবেসেও কিছুটা কম ভালোবেসেছ সে আফসোস। কিছু আফসোস থেকে যাক, অবসাদ জাগবে। আমায় এতদিনে ভুলে গিয়ে খুশি ছিলে আজ থেকে না হোক প্রতিক্ষণ মনে রাখলে। আমি আজ একটু স্বার্থপর হলাম। কি সুন্দর তোমার মনে আফসোস জাগালাম। ভালো থেকো কেমন। আমজাদ সওদাগর কেবল তাকিয়ে রইল অবনী বেগমের যাওয়ার পানে। সত্যিই হয়তো সে অনেক ভালোবেসেও কোথাও একটা ভালোবাসতে পারিনি। সত্যি বলতে এক জীবনে হয়তো অনেকটা ভালোবাসা কাউকেই দেওয়া যায় না। আজ সূর্য তার উত্তপ্ততা দুঃখ হাত ভরে উজাড় করেছে বেকার যুবকদের জ্বালিয়ে দেওয়ার নামে। পথে ঘাটে চাকরির খোঁজে হন্তদন্ত হয়ে অনবরত ছুটে যাওয়া বেকারদের বেলা সূর্য মানুষের মতন কঠোর হয়েছে। উত্তাপে সে ঝলসে দিতে চাচ্ছে বেকারদের দূর দূরান্তে হেঁটে যাওয়ার শক্তিকে। তবে বেকাররা সূর্যের চেয়েও তেজি হয়। মাথায় বেকারত্বের যে বোঝা, এই বোঝার চেয়ে আরো বেশি কঠিন তাদের কাছে কিছুই মনে হয় না। পেটে ক্ষুধা, পকেট বাবার ওষুধের লিস্ট, হাতে প্রেমিকার বিয়ের কার্ড, মাথায় দায়িত্বের ভারী বস্তা এসবকে ছাড়িয়ে যেতে পারে না সূর্যের তেজ। চাকরির 6 নাম্বার পরীক্ষাটাও আজ দিয়ে দিল বাহার। মাঝে সে অনেক ছুটাছুটি করেছে একটা চাকরির জন্য, কত রাত ঘুমিয়েছে ফুটপাতে। রাতের রাস্তার ভয়ঙ্কর শীতলতায় বুকে বেঁধেছিল নিউমোনিয়ার সংসার। তবুও সে থামেনি। এখানে ওখানে যোগ্যতার বটবৃক্ষ ঝাঁকিয়ে করেছিল চাকরির সন্ধান। অথচ বাহার তখন জানতই না, টাকার তৈরি এই অযোগ্য শহরে
যোগ্যতা কেবল নিরেট নিশ্চুপ, মূল্যহীন, পরিত্যক্ত কবর। আজ বাহার তা জানে। তবে আজ তার একটা চাকরির জন্য তেমন হাহাকার নেই। বেকারত্ব তো সব কেড়েছে, এখন বেকারত্বের হাহাকার বাহারের ভেতর ছুঁতে পারে না। চাকরির চিন্তায় আজকাল তার আর রাত জাগতে হয় না। তবে আজ হুট করে মনে হলো চাকরি তার প্রয়োজন। পায়ের নিচের একটা শক্ত ভিত্তি প্রয়োজন। মানুষ হয়ে জন্ম নিয়ে বেকারত্বের অভিশাপে কুকুরবিড়াল হয়ে বেঁচে থাকাটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আর একজন পুরুষের ব্যর্থতা সমাজের কাছে হাস্যকর। মাথার উপর রোদের প্রখরতা, ঘামে ভিজে গেছে শরীরের খুব সস্তার টি শার্টখানা, এলোমেলো চাকরা চুল লেপটে গেছে পরম অবহেলায় কপালের মধ্যিখানে। সিগারেটের ঝলসানো ঠোঁটগুলো আর গালে চাপাদারির অবাধ বিস্তারে বাহার ভাইকে কেমন অবহেলায় হারানো নিদারুণ কোনো সুন্দর নির্দেশন লাগছে, যাকে দেখতে দেখতে কাটানো যাবে শত সহস্র যুগ। হুট করে প্রচণ্ড পথচারীদের ভিড়ের মাঝে বাহারের মাথায় আর রোদ লাগছে না। সে হাঁটছে, তার তালে তাল মিলিয়ে একটা ছায়াও হাঁটছে, বিরাট ছায়া। বাহার অবাক হয়ে পাশ ফিরে তাকাতেই দেখল কাঁধ সমান চুলগুলো জুটি করে খুব সাদামাটা পোশাকে কি সুন্দর হাসি দিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা। কপালে অবস্থানরত হৃদয় আপনা আপনি কুঁচকে গেল বাহারের। অবাক কণ্ঠে সে প্রশ্ন ছুড়ল, এই যে মেয়ে, এখানে কি? চিত্রা বাহারের পায়ের সাথে পা মিলিয়ে ডান হাতে ধরে রাখা রঙিন ছাতাটা নিয়ে হাঁটতে হাঁটতে বলল, রোদের মাঝে ছায়া হতে এসেছি। এই গরম আপনাকে কেমন নাজেহাল করে দিয়েছে, তা তো আমার মোটেও ভালো লাগে না। রোদ ভালো, রোদে সুখ ভুলে যাওয়ার ওষুধ থাকে। অতিরিক্ত রোদ মাথায় থাকলে সুখ তখন মস্তিষ্কে বিচরণ করতে পারে না। কিন্তু আমরা বরাবরই শীত পছন্দ করি, অথচ শীতলায় শোক গাঢ় হয়। যারা অতীব বিষণ্ণতায় ভুগে, তাদের উচিত সারাদিন রোদের দাবানল সহ্য করে পথ থেকে পথান্তরে ঘুরে বেড়ানো। আচ্ছা বাহার ভাই, এত মানুষের ভিড়ে যে এমন হেলেদুলে হাঁটছেন, বিরক্ত লাগে না? এই হাজার মানুষের ভিড়ে থাকলে একাকিত্ব অনুভব হয় কম? মনে হয় আমার মানুষ না থাক, অনেক মানুষ তো আমার আশেপাশে আছে। জীবনকে পজিটিভ অনুভব করাও, তবেই না বেঁচে থাকা সার্থক। চিত্রা একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল এই বেকার যুবকটার দিকে। কে বলেছে এ শহর কেবল অর্থের পূজারী? এই যে কিছু কিছু কিশোরীর মনে বেকার বাহার ভাইরাই তো একরাশ প্রশান্তি। চিত্রাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে আর চোখে তাকালো বাহার। ফিচলে কণ্ঠে বলল, এভাবে তাকিও না মেয়ে, দুর্বলতা হানা দেয়। আচ্ছা মেয়ে, তুমি আজকাল বুকের বা পাশটায় উকিঝুঁকি দেও কেন? হেতায় কেন তব বিচরণ? বাহারের প্রশ্নের লজ্জায় লাল হলো চিত্রার মুখ। বাহার ভাই দারুণ অস্বস্তি দিতে জানে। হাঁটতে হাঁটতে পথিমধ্যে বাদামও খেল জন। ভাগাভাগি হলো আরো কিছু অনুভূতি। অষ্টাদশীর জন্য এই যেনটের। অবনী বেগম দেশে ফিরেছেন 5 দিন হতে চলল। স্বাভাবিক, সহজ সরল জীবনযাত্রায় সে ফিরে এসেছেন। ভিনদেশে যা চোখ দেখেছে তা সে ভিনদেশে যেন রেখে এসেছে। সে খবর কাউকে জানায় নি সে, কাউকেই না। বাড়িটাতে আবার কিছুটা গমগমে ভাব। কেবল মুনিয়া বেগমের শূন্যতাটা হুটহাট বেশ অনুভব হচ্ছে। এত খোঁজখবর করেও মানুষটার কোনো খবর পাওয়া গেল না। চৈত্রের গল্প যেমন বৈশাখে হাওয়ায় মিলিয়ে যায়, তেমন মিলিয়ে গেল মানুষটা। কতগুলো দিন মানুষটা ছাড়া দিন কাটাচ্ছে সওদাগর বাড়ি। রান্নাঘরের রান্নায় ব্যস্ত অবনী বেগম। তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা। ওহি আপা ভার্সিটিতে গেছে, নাহ সেও সাহায্য করত। আজকাল রোজা সৌদাগরকে রান্নাঘরে তেমন দেখা যায় না। বেশ অদৃশ্য এক ক্ষমতার দাপট যেন পেয়ে বসেছে তাকে। না চাইতেও সবটা কেবল তার ইশারায় হচ্ছে। আর এসবের সবচেয়ে ভুক্তভোগী মানুষটা হলো চিত্রা। হুট করেই চোখের বালি হয়ে গিয়েছে সে। রান্নাঘরের ভয়াবহ রকমের গরমে ঘেমে নিয়ে একাকার চিত্রা। ছোট মুখটা কেমন শুকিয়ে গেল। মাহীনতার অভাব যেন তার পুরো মুখমণ্ডলে বিস্তার করছে। বাড়ির সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষ দোয়েলের মায়া লাগলো চিত্রার জন্য। সেই কিশোরী দোয়েল বেশ মায়া মায়া কণ্ঠে বলল, চিত্রা আপা, আপনি ঘরে গিয়া একটু গোসল করেন। কেমন খাইমা গেছেন? আমি তো আছি এইখানে, চাচিরে আমি আগায় পিছাই দিমু। অবনী বেগমও চুলায় খুন্তি নাড়তে নাড়তে চিত্রার দিকে তাকালো। শ্যামলা মুখটা গরমে কেমন লাল হয়ে গেছে মেয়েটার। অবনী বেগমও আদুরে স্বরে বলল, হ্যাঁ চিত্রা, যাও তোমার ঘরে।
গোসল করো। গরমে কি অবস্থা হয়েছে তোমার? রান্নাঘরে জন্য আসতে না বলি। যাও যাও। চিত্রা পেঁয়াজের শেষ টুকরোটা কাটতে কাটতে বলল, এই তো যাচ্ছি, আর একটু। অবনী বেগম আর কিছু না বলে কেবল হতাশার শ্বাস ফেললেন। বাড়িতে আসার পর বাড়ির নিবিড় পরিবর্তনটা সে বেশ সূক্ষ্মভাবে খেয়াল করেছে। আর বেশিরভাগ সদস্য কেমন যেন এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলছে নির্দ্বিধায়। একমাত্র তুহিনের জন্য পরিবর্তনগুলো ধারালোভাবে করতে পারছে না রোজা সওদাগর। ক্ষমতার লোভ সবচেয়ে বড় লোভ। এই লোভে মানুষ চোখ থাকতেও অন্ধ হয়ে যায়। পেয়ালগুলো সুন্দর করে কেটে ছোট চাচির সামনে রাখল চিত্রা। অবনী বেগম মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না, চিত্রা। তোমার আম্মু ফিরে আসবে। সে তোমাকে এক মিনিটও চোখের আড়াল রাখতে পারত না, হতে অভিমান হয়েছে খুব, তাই এতদিন যাবৎ তোমার থেকে দূরে। অনেকগুলো দিন পর কারো স্নেহের হাত পেতেই অষ্টাদশীর প্রগাঢ় অভিমান ঠোঁট ফুলিয়ে ছিটিয়ে বেরিয়ে আসতে চাইল। কিন্তু সে বের করতে দিল না। বরং অমলিন একটা হাসি দিয়ে বলল, মা হয়তো দূরে আছে কিন্তু আমি সবসময় অনুভব করি তাকে। তুমি চিন্তা করো না চাচি, আমি ঠিক আছি। অবনী বেগম আর কিছু বলার আগেই চিত্রা রান্নাঘর থেকে প্রস্থান করল। দীর্ঘশ্বাসে ভারী হলো পরিবেশ। হাসি খুশি পরিবারটার আদলে থাকা মানুষগুলোর নির্মমতা বেরিয়ে আসছে যেন ভদ্রতার মুখোশ ঠেলে। ঝিম ধরা ভারী সন্ধ্যা, বৈরী তার বিবর্ণ বাতাস। ওহি কাঁধের ব্যাগটা মুঠোয় চেপে ধীর গতিতে হাঁটছে। আজকাল চিত্রাকে তাদের বাড়ির গাড়িটা দেওয়া হয় না যাতায়াতের সুবিধার জন্য। মেয়েটার হাতে টাকাও বোধহয় নেই। ওহি দিতে চাইলেও নেয় না। হেঁটে হেঁটে বাসে চেপে যাতায়াত করে সে। কলেজ বাসা থেকে কাছেই, রিক্সা দিয়ে আসা যাওয়া করা যায়, হেঁটেও আসা যায় কিন্তু কোচিং বেশ খানিকটা দূরে। গাড়ি ছাড়া উপায় নেই। চিত্রার আবার বাস ট্রাভেলিং সহ্য হতো না। বমি করে ভাসিয়ে দিত। অথচ আজ এ মেয়েটা নির্দ্বিধায় আসা যাওয়া করছে সে বাসেই। চিত্রার প্রতি এমন অন্যায়ের নীরব প্রতিবাদে অহিও বাড়ির গাড়ি ব্যবহার ছেড়ে দিয়েছে। অহির দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। সারা রাত দিন পড়াশোনা করেও তার তৃপ্তি মিলছে না। পরীক্ষার হলে গেলেই সে যেন সব ভুলে যায়। কি একটা অবস্থা! এই যে মিস, শুনেন প্লিজ। পরিচিত কণ্ঠ নীরব রাস্তায় যেন ঝংকার তুলল। অহির ঝিমিয়ে থাকা চিত্ত মিনিটেই চঞ্চল হয়ে উঠল। কপাল কুঁচকে বিরক্ত ছড়িয়ে গেল তার সারা মুখে। পায়ের গতি থেমে গিয়েছে ততক্ষণে। নীল রঙের পাঞ্জাবি পরা সুদর্শন নৌশাদ খুব দ্রুত এগিয়ে এলো, অহির পাশাপাশি এসে দাঁড়ালো। মুখে তার বিরামহীন সেই হাসিটা, কণ্ঠে মধুরতা। পাশে এসে দাঁড়িয়েই মিষ্টি হাসি বজায় রেখেই বলল, পরীক্ষা কেমন হলো শুনি। অহির চোখ মুখে তখন আধার করা বিরক্ত। কণ্ঠ ঝাঁঝালো করে সে উত্তর দিল, আপনাকে বলতে হবে। হ্যাঁ, বলতে হবে বলেই তো জিজ্ঞেস করা। নওশাদের স্বাভাবিক উত্তরে অহির চোখে মুখে ধরা দিল বিস্ময়। লোকটা পাগল টাগল নাকি? ঝাঁঝালো কণ্ঠ আর স্বাভাবিক কণ্ঠের পার্থক্যও বুঝে না নাকি? বিরক্ত হয়ে আবার নিজ গন্তব্যে হাঁটা ধরল সে। নওশাদও পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, আপনি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? সাইকোলজি। বাহ, তবে তো রীতিমতো মানুষের ভেতরের তথ্য বোঝার বিশেষ ক্ষমতা আপনার আছে তাই না? নওশাদের কথায় থামল ওহি। বুকে দু হাত আঁচ করে বলল, হ্যাঁ আছে। বলেন আপনার কি বলে দিতে হবে। নওশাদ কতক্ষণ মিছে মিছে ভাবুক মানুষ হলো। অতপর বেশ জয়ী একটা হাসি দিয়ে বলল, বলেন তো আমি আজ নীল রঙের পাঞ্জাবি কেন পরেছি? ওহি নওশাদের মুখের দিকে তাকালো। তারপর পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে কর্কশ কণ্ঠে জবাব দিল, আপনি বিশেষ কোনো কারণ ভেবে নীল রংটা পরেননি। হুট করে মন চেয়েছিল তাই পড়েছেন। আর কিছু? নৌশাদ বেশ অবাক হল। বিস্মিত কণ্ঠে বলল, বাহ, বুঝলেন কিভাবে? কারণ যখন কেউ শুনে আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি তখন তারা আমাদের অভিজ্ঞতা যাচাইয়ের জন্য হুট করেই একটা অহেতুক প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর হয়তো বিশেষ কিছু না অথবা তাদের জানা নেই এমন কিছু। অহির আর চোখে তাকিয়ে উত্তর বলার ভঙ্গিমাটা বেশ উপভোগ করল নৌশাদ। হাসিরা আরও বিস্তৃতি লাভ করল। সে কণ্ঠ খাদে নিয়ে বলল, আমার মায়ের আপনাকে পছন্দ হয়েছে, জানেন? নওশাদের কথায় হুট করেই হেসে উঠল ওহি। হাসতে হাসতে বলল, আহা, ভরসন্ধ্যে বেলা মিথ্যা বলছেন কেন?
নৌশাদ বেশ অবাক হলো, তবে কণ্ঠে গো ধরে রেখেই বলল, না সত্যি এটা। উহুম, মিথ্যে এটা। কিভাবে বুঝলেন? নওশাদের বিস্মিত অবস্থা দেখে অহির হাসি স্রোত বাড়ল। হাসতে হাসতে সে বলল, সাইকোলজির ক্ষুদ্র ক্ষুদ্র হিসেব আমাদের জানা আছে। আপনি সচরাচর হাত দুলিয়ে কথা বলেন, মানে সত্যি কথাগুলো। অথচ এই কথাটা বলার সময় আপনার হাত স্থির ছিল আর চঞ্চল হাসিটা কেমন গুমুট ছিল। খুব সম্ভবত আপনার মায়ের আমাকে পছন্দ হয়নি এমন কথা সে আপনাকে জানিয়েছেন, যার দরুন আপনি আমাকে উল্টোটা বলে পরীক্ষা করছিলেন। না হয় এমন একটা কথা আপনার মাথায় এত দ্রুত আসতো না। নৌশাদ অবাক চোখে তাকিয়ে রইল কেবল। মেয়েটা দারুণ বুদ্ধিমতী। সত্যিই নওশাদের মা আজ কথায় কথায় অহির উচ্চতার কথা বলেছে। ছোটখাটো অহির উচ্চতা মহিলার বেশ অপছন্দ হয়েছে, সেটাই জানিয়েছেন। নওশাদকে চুপ মেরে যেতে দেখে অহি গম্ভীর কণ্ঠে বলল, আর কিছু বলবেন, মিস্টার? আপনাকে আমার ভালো লাগে, সেটা জানেন। অহি ভরকালো না নওশাদের এমন কথায়, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, এটাও মিথ্যে। নওশাদ অবাক হলো, মাথা দুলিয়ে বলল, না, এটা সত্যি। না হো এভাবে আপনার পিছু নিতাম বলুন। সে তো আপনি আমাকে জানার আকাঙ্ক্ষা থেকে পিছু নিয়েছেন, ভালো লাগা থেকে না। নওশাদের চলন্ত পা আবার থেমে গেল। হ্যাঁ, এটা ঠিক যে অহিকে জানার ইচ্ছেটা তার ভেতর আছে। কিন্তু পরেরটাও তো সত্যি। কিন্তু অহি তা মানতে নারাজ। কয়েক প্রকার বাকবিতণ্ডার পর নৌশাদ মুখ ছোট করে বলল, আপনার সাইকোলজি সব দিয়েছে, অনুভূতি বোঝার ক্ষমতা কি দেয়নি? চিত্রা হাসতে হাসতে বলল, আমার সাইকোলজির মতে নৌশাদ সাহেবের অনুভূতি বেশ স্বল্প। আর এত স্বল্প অনুভূতি জাহির করা বোকামি। আপনি পাষণ্ড। কথা থানা বলেই উল্টো দিকে হাঁটা ধরল নৌশাদ। ওহি হাসতে হাসতে নিজেকেই নিজে বলল, ভালোবাসার মানুষকে অবধি ভালোবাসা ছেড়ে দিলাম, পাষণ্ড না হলে কি পারতাম। আপনি তো দিনের অনুভূতি নিয়ে আসছেন। ছোট শ্বাস ফেলে কদম এগিয়ে যেতেই কেউ ছুটে এল তার কাছে। ওহি অবাক হয়ে পাশের মানুষটার দিকে তাকালো। ফর্সা নৌশাদ সাহেবের মুখ লাল হয়ে গেছে দৌড়ানোর কারণে। সে বুক ভরে শ্বাস নিচ্ছে, অথচ মুখে আগের হাসিটা। হাঁপাতে থাকা অস্থির কণ্ঠ নিয়ে সে বলল, আচ্ছা, আপনার সাইকোলজি মতে আপনাকে পটানোর কিছু ট্রিক্স দিবেন? ওহি অদ্ভুতভাবে কতক্ষণ তাকিয়ে থেকে হা হা করে হেসে উঠল। সেই হাসির ঝংকারে নওশাদের সাথে মুগ্ধ হলো নিশ্চুপ রাস্তাটাও। সন্ধ্যার নাস্তার আয়োজনে মুখরিত ড্রয়িং রুম। চিত্রা আর দোয়েল মিলেই আয়োজন করেছে। তুহিনও আজ বাসায়। সবাই সোফায় বসে আছে, কেবল চাঁদনি আপা বাদে। আপা বোধহয় ঘরে। চিত্রা যখন নাস্তার প্লেটটা টেবিলের উপর রাখল, তখন তুহিনের গুরুগম্ভীর কণ্ঠ ভেসে এলো, চিত্রা, আর কিছুদিন বাদে না পরীক্ষা। তুই এসব কেন করছিস? চিত্রা নাস্তার প্লেটটা টেবিলে রেখে বড় চাচির দিকে তাকালো। বড় চাচি তাকে পড়ার টেবিল ছেড়ে উঠিয়ে এনেছেন বিকেলের নাস্তা তৈরি করার জন্য। এখন এটা ভাইজান জানলে হয়তো তুলকালাম হতে পারে, তাই সে চুপ করে রইল। তন্মধ্যেই পরিচিত কণ্ঠ ভেসে এলো, ওমা তুহিন, তোমার মানে এখন বাড়িতে? এই সুযোগে চিত্রাকে একটু কাজ শিখাতে হবে না? বলো। দরজার কাছে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল চিত্রার সাথে বাহার ভাইয়ের এহেন কথা। কিঞ্চিত ভড়কে গেল উপস্থিত সবাই, কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল তুহিন। অবাক কণ্ঠে বলল, কাজ শিখাতে হবে মানে? ওর আবার কিসের কাজ? পড়াশোনা আছে না? পড়াশোনা আছে নাকি? আমি ভেবেছি তোমাদের মা যাওয়ার সাথে সাথে ওর পড়াশোনাটাও নিয়ে গেছে। না হো মানুষের হুকুমে এমন উঠো বসো করত। বাহার ভাই সচরাচর আসে না বাড়ির ভেতরে। আজ এসে এমন অদ্ভুত কথা বলছে, যার দরুন অবাক হয়ে তাকিয়ে আছে তুহিন। সে যেন কিছুই বুঝতে পারছে না। একবার বোনের দিকে আরেকবার বাহার ভাইয়ের দিকে তাকাচ্ছে। অবস্থা বেগতিক দেখে রোজা সওদাগর বোকা বোকা হেসে বলল, আরে কি যে বলো না, বাহার। তা তুমি এখানে যে বিশেষ কাজে এসেছো? আমি কি যে বলি না আন্টি? যা সঠিক তাই বলি। চোখ থাকতে অন্ধ হওয়াটা তোমায় মানায় না, তুহিন। তোমার বোন কি করছে না করছে, কে কি করাচ্ছে খোঁজ রাখো। ভাই হয়েছ তো দায়িত্ব কেন অবহেলা করছো? মায়ের হারানোতে ব্যথিত হয়ে বোনের সুখ তো সব উড়িয়ে দিচ্ছ। অথচ মেয়েটার সুখ প্রিয়। বহুদিন পর কেউ চিত্রার হয়ে কথা বলল, এই অনাকাঙ্ক্ষিত আনন্দে চোখে অশ্রু জমালো।
মাথা নত করে সে লুকিয়ে রাখার চেষ্টা চালালো সে অশ্রু। তুহিন বুদ্ধিমান ছেলে, সে ততক্ষণে বাড়ির ভেতরের পরিবেশের কথা কিছুটা আন্দাজ করে ফেলেছে। চেয়ার ছেড়ে সে উঠে দাঁড়ালো। চিত্রার কাছে গিয়ে মাথায় আদুরে হাত বুলিয়ে শক্ত কণ্ঠে বলল, "কে রে চিত্রা, তোকে দিয়ে কাজ করাচ্ছে কে? বড় চাচি নাকি ছোট চাচি? নাকি ফুপি? কে বল?" চিত্রা ছোট মানুষ, আদুরে ভাব তার শরীরে তো এখনো আছে। সে ভাইজানের বাহু আঁকড়ে কেঁদে দিল। আপন মানুষের পরিবর্তনের নীরব অভিযোগ যেন জানালো ভাইকে। তুহিনের রাগ চড়ে বসল মাথায়। বোনকে এক হাতে ধরে টেবিলের সব খাবারের প্লেট এক এক করে ছুঁড়ে মারল ফ্লোরে। চূর্ণবিচূর্ণ হয়ে ভেঙে গেল সেসব প্লেট। কাচের গ্লাসটা বড় চাচির পায়ের সামনে আছাড় মেরে আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে বলল, "আপনাদের যদি কাজ করতে মন না চায় তবে নতুন কাজের লোক নিন। একজনের জায়গায় দুজন নিন। আপনাদের সাহস কিভাবে হয় আমার বোনের উপর এসব হুকুম তালিম করার? কে আপনি? সাহস কি করে হলো আপনার চাচি?" তুহিনের এমন রাগে উপস্থিত সবাই ভীত। কেবল স্থির রইল বাহার। মাঝে মাঝে কিছু কথা সঠিক মানুষের কানে দিতে হয়। বড় চাচিরও ততক্ষণে অপমান আকাশ ছুঁয়েছে। সে দাঁত কিরমির করে বলল, "তুহিন, ভদ্রতা ভুলেছ। কাকে কি বলছো তুমি? আর তোমার বোনকে কাজ করাবো না কেন? সে কোনো রাজপ্রাসাদ থেকে আসেনি। রাজপ্রাসাদের মেয়েরা তো অন্যদের বাড়িতে মানুষ হয় না, তাই না? সামান্য একটা ব্যাপারকে এ মেয়ে কি বিশ্রী করে তুলল? স্বার্থপর মেয়ে।" টেবিলের কাচের উপর গ্লাসগুলো ফেলে ভেঙে চুরমার করে ফেলল সব এক নিমিষে তুহিন। বড় চাচিকে আঙ্গুল উঁচিয়ে বলল, "আপনি তো কোনো রাজপ্রাসাদ থেকে আসেননি। আপনার বাপেরও কোনো জমিদারি ছিল না। কন্যার ভার সামলানোর ক্ষমতাও তার ছিল না। বস্তিতে থাকতেন, এক রুমের খুপড়িতে। ভুলে গেছেন অতীত। আবার আমার বোনকে নিয়ে আপনি বাজে কথা বলছেন। পেটে ঘি পড়তেই পান্তা ভাতের কথা ভুলে ক্ষমতা দেখাচ্ছেন।" অপমানে গা খিনখিন করে উঠল রোজা সওদাগরের। ছেলে মেয়ে দুটোকে কি সে কম ভালোবাসা দিয়েছিল? অথচ আজ কি কথা বলছে তারা? তন্মধ্যেই নুরুল সওদাগর সশব্দে চড় বসালেন ছেলের গালে। এই প্রথম সে তার ছেলের গায়ে হাত তুলল। অফিস থেকে এসে ছেলের এমন রূপ দেখেই মূলত সে হতভম্ব। তুহিনের চোখ তখন ভয়ঙ্কর রকমের লাল। ফর্সা মুখে তখন তুমুল আক্রোশ। চিত্রা ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যেতে নিলেই সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা টলমলে চোখের চাঁদনি আপা তার হাত ধরে আটকে দিল। চিত্রা হাত ছাড়া দিয়ে রুমের ভেতর প্রবেশ করার সময়েই ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। পিছু ফিরে তাকাতেই চিত্রার চক্ষু চরকাচ। বড় আপার শরীরটা নিচের সিঁড়িতে পড়ে আছে। ভারী পেটটা ধরে তার হৃদয় বিদারক চিৎকার। রতে রঞ্জিত হলো সাদা ফ্লোর। চলবে।